স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ ফয়জুর রাব্বি। আমি এসএসসি প্রথম বর্ষের একজন ছাত্র। আমি ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। ভূত.কমে এটি আমার একদম প্রথম ঘটনা। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরও একটি গ্রামের ভয়ঙ্কর ঘটনা আছে, এইটা সিলেক্ট হলে ওইটাও পাঠাবো ইনশাল্লাহ। পড়াশোনার ব্যস্ততার মাঝে অবসর সময়ে, অর্থাৎ যখন পড়াশোনায় মন বসে না, তখন অল্প অল্প করে খুব কষ্ট করে লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার, তবে আমি জোর গলায় বলতে পারি এটি একদম 100% সত্য ঘটনা। ঘটনাটি ঘটে আমার মামার সাথে। বলে রাখা ভালো, আমার মামার বাসা কুষ্টিয়া জেলার মিরপুর থানায়। আমার মামার সরকারি চাকরির সুবাদে পরিবার নিয়ে মানিকগঞ্জে থাকেন। আমি অনেক দিন পর মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম এবং তখনই আমি মামার থেকে এই ঘটনাটি শুনি। তবে আমি আমার মামাকে অনেক জোরাজুরি করার পর মামা এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি বলতে রাজি হন। বলছেন মামা, আমি অফিস থেকে বাসায় আসছিলাম। হঠাৎ আমি দেখতে পেলাম রাস্তার একপাশে এক রিকশাওয়ালা খুব খারাপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছেন। আমি দ্রুত তার কাছে গেলাম এবং দেখতে পেলাম তার অবস্থা খুবই খারাপ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি একটি অটো ভাড়া করে হাসপাতালে নিয়ে আসলাম লোকটিকে, এবং তার অবস্থা ভয়ঙ্কর হওয়ার কারণে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে আসার সময় লোকটির থেকে আমি তার বাসার ঠিকানা জেনে নিয়েছিলাম। তার বাড়ি চাঁদপুর গ্রামে। এরপর আমি বাসায় চলে আসলাম। দুঃসংবাদটি আসলো ঠিক তার পরের দিনই হাসপাতাল থেকে। আমাকে ফোন দিয়ে জানানো হলো লোকটি মারা গিয়েছে। আমি বেশ শোকাহত। দায়িত্ববোধ থেকে লোকটির ব্যাপারে কিছুটা সন্ধান করলাম এবং যা জানতে পারলাম তা জেনে খুবই অবাক হলাম। এই শহরে লোকটির আপন আত্মীয় বলতে কেউই নেই। তিনি একাই থাকতেন এই শহরে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি লোকটির মৃতদেহ তার নিজ জন্মস্থান চাঁদ গ্রামে পাঠিয়ে দেব। আমি আমার এলাকার এক ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলাম। এরপর হাসপাতালের সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে হাসপাতাল থেকে লাশটি নিয়ে বের হতেই মাগরিবের আজান দিয়ে দিল। অ্যাম্বুলেন্স ছুটে চলেছে মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে। পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পর বেশ কিছু সময় পার হয়ে আসলো। ফেরি পার হয়ে নদীর ওপারে যেতে যেতে রাত 8টা বেজে গেল। রাতের এই নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্স বেশ গতিতে ছুটে চলছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু এই নির্জন রাস্তায় হঠাৎ গাড়িটির যেন ওজন বেড়ে গেল, যার ফলে আমাদেরও কেমন একটা বাড়তি চাপ অনুভূত হচ্ছিল। আর সেই সাথে গাড়ির গতিও যেন কমতে শুরু করেছে। গাড়ির চালকও ব্যাপারটা বুঝতে পারল না। এবার আমরা সবাই খেয়াল করলাম যে সামনে বাসটি হঠাৎ আঁকা বাঁকা পথে যেতে যেতে একটি গাছের সাথে ধাক্কা খেলো। অ্যাম্বুলেন্স চালক দ্রুত গাড়ি ব্রেক করে রাস্তার পাশে রাখলো এবং সবাই ওই বাসটির দিকে ছুটে গেলাম। বাসটির চালকটিকে দেখে মনে হলো সে খুব ভয় পেয়ে গেছে। আমি ওই বাস চালককে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, এমন আঁকা বাঁকা ভাবে গাড়ি চালাচ্ছেন যে? চালকটি একটু ভয়ের সাথে আমাকে বলল, এই রাস্তাটি খুব ভয়ানক। রাতের বেলা গাড়ির সামনে হঠাৎ করে কেউ সাদা কাপড় পরে রাস্তা পারাপার হয়। অনেক গাড়ি চালক এই দৃশ্য দেখে গাড়ি খুব দ্রুত ব্রেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এই কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কিছু সময় পর আমরা আবার যাত্রা শুরু করলাম। হঠাৎ করে আমি লাশটিকে দেখার জন্য পেছনের জানলার দিকে তাকালাম এবং যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম লাশটি আমার সামনেই যেন উঠে বসলো। বলে রাখা ভালো, ছোট ভাইয়ের নাম হলো রবিন। রবিনকে বললাম, আমি কিছুটা ভয় পেয়ে বসে থাকলাম। এই দৃশ্য দেখে ড্রাইভার অ্যাম্বুলেন্সটিকে রাস্তার একপাশে থামিয়ে ড্রাইভার ও রবিন দুইজন জানলার দিকে তাকিয়ে দেখলো, কিন্তু তারা কোনো অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পেল না। রবিন আমাকে বলল, কেবলমাত্র একটি দুর্ঘটনা দেখছেন, তাই হয়তো চোখে ভুল দেখছেন। আমিও ভাবলাম হবে হয়তো তাই। আবার গাড়ি ঠিক মতো চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর হঠাৎ করে গাড়ির চালক দেখতে পেলেন গাড়ির সামনের রাস্তায় সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। গাড়ি চালক অনেক ভয় পেয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ব্রেক করলেন। আমি এবং রবিন বেশ অবাক হলাম। ড্রাইভার আমাদের জিজ্ঞেস করলেন, দেখেন তো সামনে কে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি এবং রবিন সামনে কিছুই দেখতে পেলাম না। তখন আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। ঘড়িতে তখন সময় রাত 10টা। এরপর থেকেই শুরু হলো নানান অস্বাভাবিক ঘটনা। পেছন থেকে কারো নাম ধরে ডাকার শব্দ, আবার কখনো ভীষণ কান্নার শব্দ,
কেউ সাহস করে পেছনে তাকাতে পারছে না। এভাবে অ্যাম্বুলেন্সটি পদ্মা নদীর কাছে এসে থেমে গেল। এখান থেকে নৌকায় করে লাশটিকে নিয়ে যেতে হবে। এই গভীর রাতে যে দুই একটা নৌকার মাঝে ছিল তারা কেউই এই রাতে লাশ নিয়ে পার হতে রাজি হচ্ছিল না। অবশেষে একটি বৃদ্ধ মাঝি লাশটিকে নিয়ে নদী পার হতে রাজি হন। কিছু দূর যাবার পর দেখা গেল নৌকাটি এই বুঝি ডুবে যাবে, কিন্তু আশেপাশের নদীর পানিতে কোনো স্রোতই নেই। আমি আর রবিন খুব ভয় পেয়ে গেলাম এই দৃশ্য দেখে। মাঝ নদীতে নৌকাতে আসতেই কিছু সবুজ আলো নৌকাটিকে ঘিরে ফেলল। বৃদ্ধ মাঝি বলল, আপনারা বেশি বেশি দোয়া দুরুদ পড়ুন। লাশ নিয়ে নদীতে আসলে এমনটাই হয়, ভয় না পেয়ে দোয়া দুরুদ পড়ুন। আনুমানিক 1 ঘন্টা পর নদী থেকে নৌকাটি খালে আসলো। খাল দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর নৌকাটি আবার হেলতে তুলতে শুরু করলো। আমি ভাবলাম এবার হয়তো নৌকাটি ডুবেই যাবে, কিন্তু শেষে কোনো এক অপশক্তির প্রভাবে ঠিক পাড়ে আসার আগ মুহূর্তে নৌকাটি উল্টে গেল। অনেক কষ্ট করে আমি আর রবিন লাশটিকে পানির ওপরে তুললাম। বৃদ্ধ মাঝিটি আমাদের জিজ্ঞাসা করলো যে, আপনারা কি কিছু বুঝতে পারছেন? এই লাশটিকে নেয়ার জন্য খারাপ জিনগুলো আমাদের নৌকাকে ঘিরে ধরেছিল। অনেক খারাপ জিন আছে যারা লাশ খেয়ে ফেলে। আপনারা যত তাড়াতাড়ি পারেন লাশটিকে দাফন করে দিন। আমি আর রবিন মাঝিকে বিদায় দিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটি ভ্যান গাড়ি নিয়ে আসলাম। ভ্যান চালক সহ আমরা দুইজন মিলে অনেক কষ্ট করে লাশটিকে ভ্যানে উঠালাম। লাশটিকে তোলার সময় মনে হচ্ছিল যেন লাশটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি লাশটিকে টানছে। চাঁদ গ্রামের ঠিকানা মতে ভ্যান চালক আমাদের নিয়ে যেতে লাগলো। কি ভাবছেন? ঘটনা এখানেই শেষ? বলা যায় ঘটনা এখান থেকে শুরু। তারপর ভ্যান চালক বলল 30 মিনিটের মধ্যেই আমরা চাঁদ গ্রামে পৌঁছে যাব। এবার লোকালয় ছেড়ে নির্জন রাস্তা দিয়ে ভ্যানটি চলা শুরু করলো। দুই ধারে গাছপালা ও ফসলি জমি এবং দূরে হালকা চাঁদের আলো লাশ সঙ্গে থাকায় আমার কাছে চারিপাশটা কেমন ভুতুরে লাগতে শুরু করলো। হঠাৎ করে আবার আগের মতো সবকিছু হয়ে গেল। শরীর ভার হতে শুরু করলো আবারও। ভ্যান চালক যেন আর টানতে পারছে না গাড়ি। মনে হচ্ছিল যেন ভ্যানের ওপর দিয়ে অনেকজন মিলে বসে আছে। ভ্যান চালক অনেক ভয় পেয়ে গেল, কিন্তু আমি আর রবিন বুঝতে পারলাম যে এইগুলো হলো সেই খারাপ জিনগুলো যারা লাশ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আমার মনে হচ্ছিল আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে। তখন আমরা তিনজনই পেছনের দিকে তাকালাম, দেখলাম লাশটি উঠে বসেছে। এই দৃশ্য দেখে আমরা তিনজন চিৎকার করে ভ্যান ছেড়ে দৌড় দিলাম। এবার কিছু দূর যাওয়ার পর আমরা মানুষের বসত বাড়ি দেখতে পেয়ে তিনজন ডাকাডাকি শুরু করলাম। আমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন লোক একত্রিত হলো। আমরা সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। তারপর কিছু লোক মিলে আমরা সবাই লাশের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে আমরা যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমাদের সকলের বুক কেঁপে উঠছিল এই দৃশ্য দেখে। সেখানে গিয়ে আমরা দেখলাম লাশটির মাথা থেকে কোমর পর্যন্ত কিছু একটা ভয়ঙ্করভাবে খেয়ে ফেলেছে। আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল এবং ওই আধ খাওয়া লাশটিকেই দ্রুত পাশের একটি কবরে দাফন করে দেওয়া হলো। ওই রাতে আমি আর রবিন গ্রামের এক বাড়িতেই থেকে গেলাম। ওই রাতটি আমি আর রবিন একদমই ঘুমোতে পারিনি। তারপর সকালবেলা আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বলে মামা ঘটনাটি শেষ করলেন। আশা করি ঘটনাটি লিসেনারদের খুব ভালো লেগেছে এবং এটি 100% সত্য ঘটনা। প্রিয় রাসেল ভাইকে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন, সেই অনুরোধ রইল। দীর্ঘজীবী হোক রাসেল ভাই, দীর্ঘজীবী হোক ভূত.com। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এই কারণে যে আমাদের স্টুডিওতে আজকে আছেন আফরান ভাই, আছেন গোলাম রাব্বি, আছেন আপনাদের অনেক 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 পছন্দের একজন মানুষ তানভীর তুষার।
এছাড়াও রাকিব আমাদের সঙ্গে আছেন এবং আমরা সবাই মিলে আজকে একটা চমৎকার এপিসোড আপনাদের উপহার দেব আশা করছি, কারণ আপনারা সবাই যেটা চান যে আসলে সত্যি কথা বলতে যেটা যে স্টুডিও থেকে যেন আমরা ঘটনাগুলো প্রচার করি বা স্টুডিওতে এসে যেন আমরা মিলিত হই। আমরা চেষ্টা করব মাঝে মাঝে আমরা অনলাইনে বা অফলাইনে, অলরেডি আমি রাব্বির সাথে আমি বলেছিলাম যে টেস্ট করবো যাতে আপনারা ভার্চুয়ালি স্টুডিওতে পার্টিসিপেট করতে পারেন। এটা আমি আর রাব্বির টেস্ট করে দেখেছি, ইট ওয়ার্কস। সো আমরা সামনের সময়গুলোতে আপনাদেরকে আরও বেশি ইনভাইট করব, আরও বেশি জানাবো আপনারা কীভাবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং আশা করবো যে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আর সে সাথে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আজকে এই মুহূর্তে যখন এখানে বসে আছি ঠিক সেই মুহূর্তে আমি ভীষণভাবে মিস করছি আমাদের যে সমস্ত মডারেটর আজকে এখানে আসতে পারেনি। তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছেন, সবাই স্টুডেন্ট। সো সবার সব সময় আসা সম্ভব হয় না, কিন্তু আমি তাদেরকে ভীষণভাবে মিস করছি এবং আমি বিশ্বাস করি যারা এখানে উপস্থিত আছেন তারাও আজকে সামহাও তাদেরকে অনেক বেশি মিস করছে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। আজকে আমাদের সাথে প্রথম ঘটনা যিনি শেয়ার করবেন আমার খুব পছন্দের স্টোরি টেলার, তিনি হচ্ছে রাকিব। এবং দেখি রাকিব আমাদের কাছে কি ঘটনা উপহার দেয়। রাকিব, ওয়েলকাম টু ভূত.com। কেমন লাগছে স্টুডিওতে আসার? একটা অন্যরকমের ফিলিং আছে, কেমন লাগছে আপনার? ভাইয়া, আমি স্টুডিওতে অনেকবারে এসেছি, তো প্রতিবারে আসলে যেরকম যখন যেমন আমার বাসা হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে, তো আমি যখন ঢাকা থেকে যখন বাড়িতে যাই যে ফিলটা আমার হয় বা যে ভালো লাগাটা কাজ করে, যে প্রিয় মানুষদের মুখ দেখে অনেক ভালো লাগে, সেম স্টুডিওতে এসেও আমার সেম কাজটাই হয়। সবার সাথে কথা বলে বা স্টুডিওতে এসে অনেক ভালো লাগে আমার। ওকে, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সরাসরি এখন ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি আজকে যে গল্পটি শেয়ার করব এটি আসলে আমি কালেক্ট করেছি আমার একজন রিলেটিভের কাছ থেকে। তো গল্পটা একটা মানে পিশাচ টাইপের একজনকে নিয়ে ঘটনা, যে হচ্ছে কোনো বেবি কনসেপ্ট করলে, মানে আমার ওই রিলেটিভের বেবি কনসেপ্ট করলে বেবিটা কোনোভাবে নষ্ট হয়ে যায়। তো ঘটনাটা ভাই আমি শুরু করছি এখন। ঘটনাটা হচ্ছে এইভাবে, ওই আপুটা হচ্ছে 2-3 মাসের, উনি হচ্ছে কনসেপ্ট করে, ওনার যখন বেবি হয় কনসেপ্ট করে, তো ওনার একটা গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠানে যেহেতু গায়ে হলুদ ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল যে অনুষ্ঠানটা শেষ করার জন্য। তো রাত 12টা-1টার দিকে ওরা হচ্ছে যখন গ্রাম থেকে শহরের দিকে মুভ করে, তো গ্রামে নর্মালি হচ্ছে ভাইয়া আপনার মানে প্রধান বাহন হচ্ছে ভ্যান। তো ভ্যানে ওরা হচ্ছে যখন মুভ করে, তো মাঝে একটা বাজার ছিল, ওই বাজারে আসলে ওই আপুটা ওনার হাজব্যান্ডকে বলে যে বাসার জন্য কিছু শুটকি মাছ কেন। তো তখন আসলে ওই ভ্যানওয়ালা বলতেছিল যে এরকম আসলে শুটকি মাছ না নেওয়াটা বেটার হবে। তো আসলে ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি ছিল, আবার হচ্ছে দুজন অনেক শিক্ষিত ছিল। তো শুটকি মাছ কেনার জন্য ভ্যানওয়ালাকে বলে যে আপনি একটু দাঁড়ান, আমরা কিছু শুটকি মাছ কিনবো। তখন ভ্যানওয়ালা ওদেরকে মানা করে যে আসলে এত রাতে শুটকি মাছ নিয়ে বাড়ি যাওয়া ঠিক হবে না, আর যেহেতু আপনি একটু বেবি কনসেপ্ট করছেন তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি থেকে যেহেতু আসছে এবং দুজনে অনেক পড়াশোনা করে, মানে পড়াশোনা যেহেতু যারা ভাই একটু বেশি শিক্ষিত বা পড়াশোনা করে তারা আসলে প্যারানর্মাল জিনিসগুলো ট্রাস্ট করে না ওইভাবে। ওরা আসলে ভ্যানওয়ালার কথাটা ওইভাবে মাথায় না নিয়ে ওরা কিছু শুটকি মাছ কেনে। শুটকি মাছ কেনার পর ভাই বাসায় যায়। বাসায় যাওয়ার পর নর্মালি হচ্ছে ওরা ফ্রেশ ট্রেশ হয়ে ওই দিন ঘুমিয়ে পড়ে। তো ঘুমের মধ্যে হুট করে ওই আপুর হাজব্যান্ড উনি হচ্ছে ওনার গভীর রাতে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি দেখে যে ওনাদের একটা ড্রেসিং টেবিল ছিল, ওই ড্রেসিং টেবিলের পাশ থেকে আপনার হচ্ছে যেরকম ভাইয়া আয়নায় যদি কেউ আপনার নখ দিয়ে হচ্ছে আঘাত করে যেরকম একটা শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, কিন্তু ওনাদের জানালাটা কোনো ধরনের আয়না নেই, নর্মাল কাঠের জানালা ছিল ওদের। তো ওরা আসলে একটু অবাক হয়, ওনার বউকেও ডাকে যে এরকম দেখো এরকম কেন শব্দ হচ্ছে। তো একটু পরে উনি যেটা বুঝতে পারে যে শব্দটা আসলে ওনার আয়না থেকে আসতেছে, মানে ওনার যে আয়নাটা ওখান থেকেও শব্দ করতেছে। তো উনি সাহস করে যখন লাইট জ্বালাতে যাবে তখন দেখে একটা অবয়ব আয়নার মধ্যে দেখা যাচ্ছে এবং খুব বাজেভাবে ওনার দিকে দেখে মানে একটা বিকট হাসি দিচ্ছে। তো উনি আসলে সাথে সাথে লাইটটা অন করে, আর লাইটটা অন করার পর আসলে কিছুই দেখতে পারে না। উনি মনে করে যে আসলে অনেক টায়ার্ড ছিল, আজকে বিয়ে বাড়িতে অনেক ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা ওনার একটা কোনো ভুল হতে পারে। তো ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো কিছু হয় না। তো তার পরের দিন রাসেল ভাই যে ঘটনাটা হয় সেই ঘটনাটা হচ্ছে যে এরকম গভীর রাতে হুট করে ওনাদের পুরা রুমটা হচ্ছে শুটকির গন্ধ হয়ে গেছে, মানে পুরা রুমটা শুটকির গন্ধ করতেছে। যেরকম রাসেল ভাই আমরা হচ্ছে শুটকি খাওয়ার আগে কিন্তু নর্মালি একটু ভেজে নিই, তো ভেজে নেওয়ার সময় যে স্মেলটা আসে ঠিক ওই রকম স্মেল দিয়ে পুরো রুমটা ভরে গেছে। তো এখন উনি আসলে ভাবে যে শুটকির গন্ধ কেন আসতেছে, এইভাবে তো শুটকির গন্ধ আসার কথা না। ইভেন একটু পরে ওই ভাইয়াটা লক্ষ্য করে যে ওনার রান্নাঘরে কেউ একজন কিছু খাচ্ছে, যেরকম এক্সাম্পল হচ্ছে ভাই একটা বিড়াল যদি কাটা খায় বা অন্য কিছু খায় যেরকম একটা মচমচ শব্দ হয় ওরকম মচমচ শব্দ হচ্ছে।
উনি সাহস করে রান্নাঘরে যায়, গিয়ে দেখে যে লাইটটা অন করার পর দেখে যে ওনার রান্নাঘরের যে বয়মটা ছিল যেখানে শুটকি ছিল ওখান থেকে বেশ কিছু শুটকি বের করা। এবং মানে সবচেয়ে আশ্চর্য জিনিস যেটা হচ্ছে ভাইয়া, ওই শুটকিতে মানে শুটকিটা কেউ খেয়েছে, মানে শুধু শুটকির মাথাগুলো পড়ে আছে, মাছের মাথাগুলো পড়ে আছে শুটকির, বাট বাকি অংশটা কেউ খেয়ে ফেলেছে। তো উনি আসলে এই জিনিসটা এবার একটু ভয় পায়, বাট ওনার বউ যেহেতু অন্তঃসত্ত্বা, তো উনি আসলে আর কিছু বলে না যে ওকে জানানোর দরকার নাই, ব্যাপারটা আমি হাইড করি। তো পরদিন উনি গ্রাম থেকে একজনকে নিয়ে এসে ওনার বউয়ের টেক কেয়ার করার জন্য। তো তারপরের দিন রাসেল ভাইয়া ওনার বউ যে স্বপ্নটা দেখে, ওনার ওয়াইফ, সেটা হচ্ছে যে মানে উনি একটা নদীর চরে দাঁড়ায় আছে এবং আশেপাশে অনেকগুলো শুটকি, এবং মনে হচ্ছে কি পাশ থেকে কেউ ওনাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, কিন্তু কি কথা বলতেছে ইনি আসলে ওটা বুঝতে পারতেছে না। তারপর ওনার আসলে তার কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হাজব্যান্ডকে উনি ফোন দেয়, যেহেতু ওনার বাসা গেস্ট আসছে, উনি পাশের রুমে ছিল, যে এরকম আমার ভয় লাগতেছে, আসলে তুমি আমার কাছে আসো, আজকে আমার সাথে থাকো, আমার একটু ভয় লাগতেছে। ওনার হাজব্যান্ড আসে, আসার পর যখন ওরা আবার ঘুমিয়ে যায়, তার কিছুক্ষণ পর ভাইয়া আপুটা আবার স্বপ্ন দেখে যে একটা পিশাচ টাইপের খুব বাজে আকৃতির একটা লোক ওনাকে স্বপ্নে বলতেছে যে আমি যেভাবে মাথাগুলা মোচড় দিয়ে দিয়ে শুটকিগুলা খেয়েছি ঠিক সেভাবে আমি তোর বাচ্চাটাকেও খাবো। তো স্বপ্নটা দেখার সাথে সাথেই উনি খুব ভয় পেয়ে যায় এবং অনেক জোরে চিৎকার করে ওনার হাজব্যান্ডকে সব কিছু খুলে বলে। ওনার হাজব্যান্ড তখন বলে যে ঠিক আছে, সমস্যা নাই, সকালটা হোক, তারপর দেখা যাক কী হয়। তো এখানে ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পরদিন সকালবেলা এমনি ভাই নর্মালি আমরা যদি কোনো বাচ্চাকে বা মানুষকে যখন গলা টিপে ধরি যেরকম হাত পা অনেক ছড়াছড়ি করে, ওনার বাচ্চাটা পেটের মধ্যে ওরকম হাত পা অনেক ছড়াছড়ি করতেছিল। এবং এটা আসলে যে মাটা গর্ভবতী হয় উনি কিন্তু বুঝতে পারে বাচ্চা যখন মুভ করে বা নড়াচড়া করে, তো একটু মানে আশ্চর্যজনকভাবে নড়াচড়া করতেছিল এবং ওনার পেটে এমনভাবে লাথি দিচ্ছিল, ওনার খুব ব্যথা লাগতেছিল। তো উনি সাথে সাথে ওনার হাজব্যান্ডকে কল করে, ওনার হাজব্যান্ড অফিস থেকে চলে আসে, এমার্জেন্সিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ভাইয়া ওনার বাচ্চাটা আসলে ডেড ছিল। এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বাচ্চাটার গলার ডান পাশে একটা অনেক ক্ষতর একটা দাগ, মানে মনে হচ্ছে যে কেউ গলা টিপে বা কোনো আঘাত করে বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো এরপর রাসেল ভাই ওরা আসলে ওই বাসায় আর আসলে ওইভাবে থাকতে চায় না, মানে ওদের ধারণা যে হয়তো বা বাসার কোনো প্রবলেম। তো উনি নেক্সট উনি যখন আবার কনসেপ্ট করে, উনি প্ল্যান করে যে আসলে এবার গ্রামের বাড়িতে রেখে দেবো। তো ওনার ওই আপুর হচ্ছে গ্রামের বাড়িতে উনি চলে যায়। ওনার তখন 6-7 মাস চলতেছিল বেবি কনসেপ্ট করার। ওইখানে রাসেল ভাই আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাত এরকম 2টা-3টার সময় ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওনার মাকে ডাকে যে মা তুমি ওঠো, আমি হচ্ছে ওয়াশরুমে যাব। তো ওনার মা আসলে অনেক ঘুমিয়েছিল, তখন বলতেছে যে তুই লাইটটা অন করে তুই উঠ, আমি যাচ্ছি। তো উনি যখনই লাইটটা অন করছে, মানে অন করতে যাবে, উনি যখন বিছানা থেকে উঠে সাথে সাথে একটা গরম হাওয়া ওনার সাথে উঠে মানে ওনাকে এইভাবে বলে যে তোর কি ধারণা যে এবারও তুই তোর বাচ্চাকে খুব ভালো মতো পাবি, এটা বলে ওনাকে একটা জোরে ধাক্কা দেয়। উনি খাট থেকে খুব জোরে পড়ে যাওয়ার পর ভাইয়া ওনার আবার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য এরপর ওনারা আসলে খুবই কষ্ট পায় এবং বাসায় হুজুর টুজুর ডাকানো হয়। তো হুজুরটা তখন বলে যে আসলে ওই আপনারা যে শুটকি নিয়েছিলেন তখন একটা খারাপ জিন পজেস্ট করে ওনাকে, এবং ওই জিনটা মূলত উনি এই ধরনের কাজগুলোই করে, আপনার বাচ্চা নষ্ট করে। তো ওরা আসলে এই জিনগুলো এই কাজগুলো এইটা, তো ওরা ঘর টর ভাই সব কিছু বন্ধ করে দেয়। নেক্সট বার উনি আবার কনসেপ্ট করার পর সবাই খুব মানে সচেতন, একদম খুব কেয়ারলিভাবে। তা 8 মাস কাছাকাছি হবে ওনার হচ্ছে মানে বেবি বয়স হবে, এরকম 8 মাস হবে, এবং পেটে থাকে বেবি ওনার। তো ওই সময় রাসেল ভাইয়া এরকম আবার রাত্রিবেলা গ্রামে ওয়াশরুমে যায়। তো এরকম ওনার সাথে 2-3 জন ছিল। তো উনি ওয়াশরুম থেকে যখন ব্যাক করবে তখন হুট করে ভাই গভীর রাতে একটা বিড়াল ওনার পায়ের নিচে এসে এমনভাবে ওনার মানে বিড়ালের, যেহেতু ভাই বিড়ালের হচ্ছে দেহ তো অনেক নরম পিচ্ছিল, তো ওনার ওই যখনই পায়ে পড়ে উনি স্লিপ করে আবার খুব বাজেভাবে পড়ে যায়। বাজেভাবে পড়ে যাওয়ার পর ওনাকে আবার উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং ওখানে ওনার ব্লিডিং হওয়া শুরু করে। তো উনি আবার হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পর আসলে রাসেল ভাইয়া ওইখানে ওনার সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়, ওখানে ওই সেম আবার বাচ্চাটা মারা যায় এবং ডাক্তার বলে যে নেক্সট টাইম আপনার আসলে আপনি বেবি কনসেপ্ট করতে পারবেন কি না এটা আসলে আমরা শিওর বলতে পারতেছি না, কারণ আপনার বেবি কনসেপ্টের যে ওগুলো ছিল ওইগুলো অনেকটা এখন ওইভাবে হয়তো কাজ নাও করতে পারে। তো এরপর ভাইয়া হচ্ছে ওরা অনেক ডাক্তার দেখায় বা অনেক হচ্ছে কবিরাজ দেখায়। তো এইটা ওদের ঘটনা হচ্ছে ভাইয়া প্রায় 10-12 বছর হচ্ছে। ওরা এখনও ওই আপুটা আপনার ভাইয়া কোনোভাবে মানে বেবি কনসেপ্ট করতে পারেনি। তো ওরা রিসেন্ট হচ্ছে 1 বছর আগে একটা এতিমখানা থেকে বাচ্চা
হচ্ছে নিয়ে দত্তক নিয়ে ওরা লালন পালন করতেছে। বাট জিনিসটা ভাই অনেক দুঃখজনক, আমার অনেক খারাপও লেগেছে জিনিসটা। এবং উনি যখন আমার সাথে গল্পটা করতেছিল খুব কান্নাকাটি করতেছিল, আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে এই গল্পটা শুনেছি, কারণ উনি যখন এই জিনিসগুলো আবার রিমাইন্ড করে ওনার খুব খারাপ লাগে। এবং এই গল্পটুকু আমাকে বলতে উনি 1 ঘন্টার উপরে লাগিয়েছিল, কারণ উনি বলতে পারতেছিল না, কারণ একটা সন্তান তো সন্তানের ভাই সবারই, এখন সেটা পেটে থাক আর করুক, নষ্ট হলে সবারই খারাপ লাগে। তো এই ছিল ভাই আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও, এবং আশা করছি যে এই ঘটনা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। তো আজকে আমরা কয়টা ঘটনা শুনবো আসলে রাকিব? ভাইয়া আমার কাছে আজকে একটাই ছিল, আমার কাছে আর ঘটনা নিয়ে আজকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাকিবের ঘটনা আমরা শুনলাম, আশা করছি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে ইমেইল করতে পারেন। ঠিক একইভাবে আমাদের ফেসবুক পেজের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/fasil.স্বাধীন। আশা করছি পুরোটা সময় আমাদের সাথে এনজয় করছেন আপনারা। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. Fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমি বলছিলাম যে আজকের এপিসোডটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এপিসোডে অনেক দিন পরে আমি অনেক পুরনো একটা ফ্লেভার পাচ্ছি যে আমাদের যে স্টুডিওতে যারা আছেন তারা নিজেরা ঘটনা শেয়ার করছেন এখানে বসে বসে। এটা একটা অন্যরকমের ফিলিং, আপনারা সবাই জানেন। এবং আমরা অলরেডি আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি টবি যা কিছু আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকে এই মুহূর্তে আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে ইচ্ছা করছে যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের খুবই পছন্দের, যার অলরেডি 2টো ফিল্ম রিলিজ হয়েছে এবং খুবই ট্যালেন্টেড, তানভীর তুষার। তো তানভীর তুষারের একটা ঘটনা আমরা আজকে শুনবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন দেরি না করে আমরা তানভীর তুষারের কাছে শুনে আসি তার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি আমাকে এক ভাইয়া শেয়ার করছে, কিন্তু উনি তার নাম এবং ঠিকানা বলতে নিষেধ করছেন। তো ঘটনাটা 1980 অথবা 81 সালের ওইদিকে হবে, একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো ওই গ্রামটাতে উনি পড়ালেখা করতেন তখন হাই স্কুলে। উনি যে রাস্তা দিয়ে স্কুলে যেতেন এবং স্কুল থেকে ফিরতেন যে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা ছিল একটা খালের পাশ দিয়ে। তো ওই ছোট্ট একটা খাল এবং এক পাশে ছিল ধানের জমি। আর ওই খালটা এঁকে বেঁকে যাওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় পুরাতন কিছু কালভার্টের মতো দেওয়া হয়েছিল ওই সময়। তো ওই কালভার্টগুলো একটু রাস্তা থেকে উঁচু, আবার কালভার্ট পরে আবার রাস্তাটা একটু নিচু হয়ে যায়। সামনে কি আছে এটা দেখা যায় না কালভার্টের কারণে। তো উনি সাইকেল নিয়ে তখন যাতায়াত করতেন ওই সময়টাতে। ওনাদের একটা পুরাতন সাইকেল ছিল, সেই সাইকেলে। তো উনি যখন একদিন সাইকেল নিয়ে স্কুলে গেছেন এবং স্কুল থেকে ফেরার পথে উনি ওনার যে সহপাঠী ছিল তাদের সাথে ক্রিকেট খেলে আসতে অনেক লেট হয়ে যায়, রাত হয়ে যায়। তো উনি রাত্রেবেলা বাজারে আসে, যে চিন্তা করে যে কার সাথে সে বাজার থেকে বাড়িতে চলে আসবে, কারণ ওই খালটার পাশে আর কোনো বাড়ি ছিল না। একদম প্রায় 2 কিলোমিটার রাস্তা, পুরোটাই খাল ছিল। তো উনি বাজারে আসার পরে সেই দিন কাউকে দেখতে পায় না, কারণ ওই দিন আকাশটা অনেকটা মেঘলা ছিল, এই কারণে বাজারে কাউকে দেখতে পায় না। তো উনি ভাবে যে ঠিক আছে, যেহেতু সাইকেল আছে আমার কাছে, আমি খাল পার দিয়ে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো উনি তখন ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসা শুরু করে। আসার একটা পর্যায়ে উনি যখন প্রথম কালভার্টটা পার করার পরে উনি দেখে যে ওনার পিছনে, মানে সাইকেলে মনে হচ্ছে একটা ভারী কিছু, যেমন সাইকেলের পিছনে কোনো ধানের বস্তা বা চালের বস্তা নিয়ে আসলে যেরকম ভারী অনুভব হয়, এইরকম একটা ভারী কিছু মনে হচ্ছে যে ওনার সাইকেলের পিছনে বসে আছে বা কিছু একটা রাখা আছে, এরকম উনি ফিল করতেছে। তো প্রায় অনেক জোরে সাইকেল চালাতে হচ্ছে, কিন্তু সাইকেল সামনের দিকে ওই তুলনায় আগাচ্ছে না। একটা পর্যায়ে উনি খেয়াল করে যে ওনার সাইকেলটা আরও বেশি স্লো হয়ে গেছে এবং একেবারেই সামনের দিকে আর আগানো যাচ্ছে না। তো একটা পর্যায়ে উনি সাইকেল থেকে নেমে পিছনে তাকায় যে না, আসলে সাইকেলের পিছনে কিছু নেই, একদম সব কিছুই স্বাভাবিক। উনি যখন সাইকেলটা হাত দিয়ে ঠেলে সামনের দিকে নিচ্ছিল তখন স্বাভাবিক চলছিল, তখন আর কিছু নেই। কিন্তু উনি যখনই সাইকেলে উঠে আবার একটু জোরে সাইকেল চালানো শুরু করে, তখনই দেখে যে পিছনে সেম অবস্থা, তার সাইকেলের একদম অনেক ভারী হয়ে গেছে এবং সাইকেল কোনোভাবেই সামনের দিকে আগানো যাচ্ছে না। তো এইভাবে একটু আসার পরে উনি ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হয়ে যায় যে সাইকেলের কী সমস্যা হলো।
তো উনি তখন পরের আরও একটা কালভার্টে চলে আসে, এবং কালভার্টে আসার পরে উনি কালভার্টের উপরে দাঁড়ায় কিছুক্ষণ। দাঁড়ানোর পরে হঠাৎ সামনে দেখে যে কালভার্টের নিচে রাস্তা থেকে একটা ছাগল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে কালো একটা ছাগল। স্বাভাবিক দেখা যাচ্ছে ছাগলটা, উনি ভাবে যে হয়তো গ্রামের থেকে কারো ছাগল রাতে মানে ঘরে না উঠে সে হয়তো দিকভ্রান্ত হয়ে রাস্তায় চলে আসছে। তো উনি কি করে, সাইকেলটা ঠেলে নিয়ে সেই ছাগলটার দিকে যায়, যে ছাগলটা সে সামনের দিকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। এরপরে দেখে যে ছাগলটার কাছে উনি যতই জোরে যায় কিন্তু ওই দূরত্বটা কখনোই কমে না, ছাগলটা সেম দূরত্ব রেখে ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো একটা পর্যায়ে উনি ভাবে যে তাহলে আমি সাইকেলে উঠে ছাগলটাকে ধরে ফেলি। তো উনি আবার সাইকেলে উঠে সাইকেলটা যখন চালাতে শুরু করে তখন আর ওই ভারটা উনি অনুভব করে না সাইকেলে, উনি জোরেই চালাইতে পারে। কিন্তু হঠাৎ দেখে যে ছাগলটা ওনার দিকে ঘুরে যায় রাস্তার মাঝপথে। তো ঘুরে যাওয়ার পরে ছাগলটা যেটা করে ওনার দিকে তেড়ে আসে সাইকেলের দিকে। তো ছাগল সাধারণত এই ধরনের আচরণ করে না, খুব শান্তশিষ্ট প্রাণী। তো উনি ব্যাপারটা নিয়ে বেশ অবাক হয়ে যায় যে ছাগল এইভাবে তেড়ে আসতেছে কি জন্য। তো এর একটু পরেই ছাগলটা একদম এক দৌড়ে এসে ওনার সাইকেলের সাথে মাথা দিয়ে একটা বাড়ি দেয়, দেওয়ার পরে উনি খালের মাঝে পানিতে পড়ে যায় সাইকেল সহ। তো উনি তখন রাত্রেবেলা ওইভাবে গা ভেজা অবস্থায় খাল থেকে উঠে আসে এবং সাইকেলটা নিয়ে উনি তখন বাড়িতে চলে আসে। তো এই ব্যাপারটা কাউকে ওইভাবে বলে না যে কি হয়েছে, ওনাকে বলে যে তুমি খাল মানে আসতে এরকম ভিজলে কেন, তো বলে যে আমি সাইকেল নিয়ে অন্ধকারে খালে পড়ে গেছিলাম, কিন্তু এই ব্যাপারটাও নিয়ে বলেন। তো এরপরে যেটা হয়, ওনার একটা চাচি আছে, তার বেবি ছিল একটা, বেবির বয়স প্রায় 4 মাসের মতো তখন। তো ওই সময়ে বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে যে বাড়ির পাশে ওনাদের একটা বিশাল বাঁশঝাড় ছিল। তো কয়েকটা বাড়ির পাশে ওনাদের বাড়িটা ছিল একটা কর্নারে, এবং একটা পুকুর ছিল, ওই পুকুরের পাড়ে ছিল বিশাল একটা বাঁশঝাড় এবং একটা তেঁতুল গাছ ছিল। তো ওই তেঁতুল গাছে ওনারা যেটা খেয়াল করতো যে মাঝরাত্রে মনে হচ্ছে যে ওই বাঁশঝাড় থেকে একটা ঝড় শুরু হয় এবং সেটা তেঁতুল গাছে যে থেমে যায়। তো এই ঝড়টা অন্যদিকে আর কোথাও হয় না, শুধু ওনাদের বাড়িতেই হয় এবং মাঝরাত্রেই বাতাসটা হয় এবং ওনারা বুঝতে পারে ব্যাপারটা। তো একদিন যেটা হয় যে ওনার কাকি, যে চাচি যে ছিল, উনি রাত্রে ঘুমিয়ে আছে বেবি পাশে নিয়ে, হঠাৎ খেয়াল করে যে রুমের মধ্যে একটা খসখস শব্দ হচ্ছে। তো ওই সময় তো ভাই এইভাবে কারেন্ট ছিল না গ্রামের বাড়িতে, ওই হারিকেন জ্বালায় রাখতো এবং আলোটা অনেকটা কম করে রাখতো, যেহেতু ছোট বাচ্চা ছিল একবারে না নিভায়ে কমায় রাখতো। তো ওই কম আলোতে উনি যেটা দেখে যে একটা কালো অবয়ব লোমশ প্রকৃতির বড় কিছু একটা, সেটা ওনাদের যে জানালা, ওই জানালা দিয়ে ভিতরে ঢোকে রুমের, এবং ঢুকে রুমের ওনাদের খাটের পাশে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাফালাফি করতে করতে চলাচল করে। তো ওই চাচি তখন চিন্তা করে যে এইটা আবার কোন প্রাণী, এইরকম প্রাণী তো গ্রামে সাধারণত থাকে না। তো উনি তখন কি করে, ওই হারিকেনের আলোটা বাড়ায় দেয় এবং বাড়ায় দেওয়ার সাথে সাথে ওই প্রাণীটা এক লাফে ওনাদের জানালা দিয়ে আবার বাইরে চলে যায়। এবং ওই যাওয়ার পরে উনি দেখে যে জানালার ওনাদের হচ্ছে কাঠের কিছু শিক দেওয়া ছিল জানালায়, এবং 4-5টা শিক ওখানে ভেঙে যায়। ওই শিকগুলো ঠিক ছিল ওনারা ঘুমানোর আগ পর্যন্ত, কিন্তু ওই প্রাণীটা বের হয়ে যাওয়ার পরে ওই শিকটা ভাঙা। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায় যে গ্রামে এই সময় এইরকম কোন প্রাণী আসলো যেটা এইরকম ঘরে ঢুকে জানালার শিক ভেঙে বের হয়ে গেল। তো ব্যাপারটা নিয়ে ওই বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে। তো তখন ওনারা বাড়ি পাহারা দেওয়া শুরু করলো যে আসলে কোন প্রাণী আসে। আর তখনই ওনারা খেয়াল করে যে ওই ঝড়টার সময় ওই একটা প্রাণী ওই বাঁশঝাড়ের মাথা থেকে নেমে ওই তেঁতুল গাছের মাথায় যেয়ে ওঠে, মানে মাটি দিয়ে নেমে যায়, গাছে উঠে যায়, আর তখনই এই ঝড়টা হয়। তো এই ব্যাপারটাতে বেশ ভয় পেয়ে যায় ওনারা। তো ওনারা কী করবে এটা বুঝতে পারতেছিল না। একটা পর্যায়ে উনি একজন হুজুরকে নিয়ে আসে। তো হুজুর আসার পরে ওনাদের জানায় যে এই বাড়িতে খারাপ কোনো একটা জিন চলে আসছে, কিন্তু কিভাবে আসছে বা কেন আসছে এই ব্যাপারটা উনি জানে না, উনি বলতেও পারে না। তো উনি বলে যে এই জিনটা হয়তো কোনো ক্ষতি করতে পারে আপনাদের, তো আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, তাহলে হয়তো আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ওই হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যায়, কিন্তু এর 4 দিন পরে আবার সেই সেম সমস্যা শুরু হয়ে যায়। এবং তারপরে ওই হুজুরকে যখন ডাকা হয়, তো তখন হুজুর বলে যে এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, আপনারা ভালো একজন হুজুরের কাছে যান, তিনি হয়তো সমাধান করতে পারে। তো ওনারা এলাকায় একটা ভালো হুজুর খোঁজা শুরু করে দেন। এরপরে যেটা হয়, 3 দিন পরে ওই মহিলা, উনি চাচি, উনি হচ্ছে বেবিটা পাশে নিয়ে বসে রান্না করতেছে রাত্রেবেলা। তো রান্না করতেছে, এর মধ্যেই হঠাৎ উনি খেয়াল করেন যে ওই সন্ধ্যার সময়ে ওই বাঁশঝাড়ের উপরে ওই প্রাণীটাকে সে আবার দেখতেছে, এবং ওই প্রাণীটা এক বাঁশঝাড়ের মাথা থেকে অন্য বাঁশঝাড়ের মাথায় লাফ দিয়ে যাচ্ছে এবং বাঁশগুলো একদম মাটির সাথে লেগে যাচ্ছে এই লাফালাফিতে। হঠাৎ একটা ঝড়ের মতো শুরু হয়ে যায়। তো উনি, ওই মহিলা হচ্ছে গাছের পাতা দিয়ে ভাইয়া আগুন জ্বালাচ্ছিল চুলায়। তো হঠাৎ ওই পাতাগুলো একদম উড়ে ওনার চোখে মুখে চলে যায়, আর এই সময়ের মাঝেই উনি দেখে যে পাশে আর বেবিটা নেই।
যেখানে শোয়াই রাখছিল। তো তার মধ্যেই বাড়িতে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে যায় যে বাবুটা হারাই গেছে। সবাই বের হয় যে কিভাবে হারাই গেল। তো উনি বলে যে এই অবস্থা। তো বলে এইটা তো কোনো কথা না, বাতাসে তো এইরকম করে বাবু উড়ায় নিয়ে যাওয়ার কোনো কথা না। তো তখন তারা লাইট তারপরে হারিকেন এগুলো নিয়ে আশেপাশে খোঁজা শুরু করে দেয়। তো খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তারা ওই বেবিটাকে পায় না। এরপরে ওই তেঁতুল গাছের একটা ডালে দেখে যে বেবিটা হাত পা ছড়ানো অবস্থায় ডালের উপরে শুয়ে আছে, মানে ভাই হাত পাগুলো নিচে এবং ওই বেবিটা উপর হয়ে ওই ডালের উপরে পড়ে আছে। তো ওনারা বেশ ভয় পেয়ে যায় যে বেবি এভাবে কেন আছে। তো একজন গাছে উঠে বেবিটাকে হাতে নেয়। তো হাতে নেওয়ার পরে দেখে যে একদম ঠান্ডা পাথরের মতো হয়ে গেছে, আর চোখগুলো বের হয়ে আছে এবং মনে হচ্ছে যে রক্ত শূন্য হয়ে আছে, সাদা ফ্যাকাশে, যে শরীরে কোনো রক্ত নেই এবং বেবিটা মৃত ছিল ওই তখন গাছে যখন পায় ওনারা। তো তারপরে ওনারা ভাবে যে হয়তো এই সমস্যাটা এখানে শেষ হয়ে গেছে। তো বেবিটাকে কবর দেওয়ার পর থেকে ওনাদের পাশের বাসার আরও একজন, তার রাত্রিবেলা তারও একটা ছোট বেবি ছিল 7 বছরের। তো ওই 7 বছরের বেবিটাও হারানো শুরু হয়ে যায়। তখন ওনারা দেখে যে বেবিটা ঘুমন্ত অবস্থায় ঘরের এক কোণে মেঝেতে পড়ে আছে এবং ওই 7 বছরের বেবি যেহেতু অনেক কিছু বলতে পারে, ওকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ওইখানে গেলে কিভাবে। তো ও বলে যে আমি কিছু জানি না, হঠাৎ আমার মনে হয় যে কেউ এসে আমার হাত ধরে টানতেছে এবং আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, তারপরে আর আমি কিছু বলতে পারি না। তো তারপরে ভাবে যে তাহলে তো এই বেবিটারও সমস্যা এরকম হতে পারে। তো তখন ওনারা একটা হুজুরকে ডেকে আনে ওখানকার। তো ওই হুজুর এসে বলে যে এই সমস্যাটা আসলে বাচ্চা খেকো নামে ওনারা বলে আর কি, যে এইটা একটা বাচ্চা খেকো জিন ছিল। তো সে এইভাবে ওই যে ছেলেটা সাইকেল নিয়ে আসতেই সমস্যাটায় পড়ছিল, ওই ছেলেটার সাথে ওই খালপার থেকে সেই বাড়ি পর্যন্ত আসে, যে ছোট এই বাচ্চাটার কারণে। তো তারপরে থেকেই এই বাড়িতে আসে এবং এই আশেপাশের যত বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে সে এইভাবে খেয়ে ফেলবে আর কি, রক্ত খেয়ে ফেলবে। তো তারপরে ওনাকে বলা হয় হুজুরকে যে এইটার একটা সমস্যার এই সমাধান করে দেন। তো তারপরে ওই হুজুর বলে যে ঠিক আছে, এইটার একটা সমস্যার সমাধান করা যাবে, কিন্তু এর জন্য একটা খাসি জবাই দিতে হবে। তো তারপরে একটা খাসিকে নিয়ে ওই যে প্রথম ওই ছেলেটা যে সাইকেল করে নিয়ে আসছিল, সেই ছেলেটা ওই যে তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছের নিচে ওই খাসিটা রেখে আসে রাত্রেবেলা। তো রেখে আসার এক পর্যায়ে যেটা হয় যে ওই ছেলেটা আসার সময়ে দেখে যে খাসিটা অনেক চিল্লাচিল্লি করতেছিল, কিন্তু ওই ছেলেকে বলছিল যে পিছনে তাকানো যাবে না। এবং একটা সময়ে এমন মনে হলো যে খাসিটা এত একটা জোরে চিৎকার দিল, দেওয়ার পরে সেই ছেলে দৌড়ে বাড়িতে চলে আসে। এরপরে সকালবেলা তারা যায়, যে দেখে যে খাসিটা ওখানেই পড়ে আছে, কিন্তু খাসিটার রক্ত শূন্য হয়, ওই রক্ত নেই খাসির মধ্যেও, ওইভাবেই খাসিটা ওখানে মরে পড়ে আছে। তো এরপরে ওই হুজুর হচ্ছে একটা বোতলে করে কিছু একটা পানি ওইখানে ছিটে দেয়, দেওয়ার পরে বলে যে আজকে থেকে এইখানে আর কোনো এই গ্রামে সমস্যা হবে না। তবে এটাকে আমি পুরোপুরি নষ্ট করতে পারি নাই, এ হয়তো আবার অন্য কোনো জায়গায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে, সে পর্যন্ত আর কোনো এই বাড়িতে আর কোনো সমস্যা নেই। তো তারপরে আসলে ওইটার কি হয়েছিল না হয়েছিল এটা আর ওনারা বলতে পারে না। তো ভাই এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। তানভীর তুষারের ঘটনা আমরা শুনছিলাম এবং আশা করছি তানভীর তুষারের ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuj.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেটা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের দিনটা খুবই অন্যরকম, কারণ আজকে আমাদের ভূত.com-এর খুব কাছের কিছু মানুষ আমরা একসাথে মিলিত হয়েছি এবং আমরা একসাথে আজকে এই এপিসোডটি খুব মজা করে করছি। একটা মানে রাব্বি আমাকে বলছিল যে একটা পিকনিকের মতো, তো এরকমই একটা ব্যাপার আসলে। তো আমরা কিছুক্ষণ পরে রাব্বির কাছে যাব, তবে তার আগে আপনাদেরকে বলি যে আপনারাও ঘটনা পাঠান এবং আপনাদের ঘটনা আমাদের জন্য খুবই বেশি প্রয়োজন প্রতিটা মুহূর্তে। এবং যারা অডিও ক্লিপ পাঠান, কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না, আমার কাছে খুব ভালো লাগে, কারণ অডিও ক্লিপ মানে হচ্ছে আপনি নিজে আপনার ঘটনা রিপ্রেজেন্ট করছেন। ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, এটা একটা অন্য রকমের ফিলিং। তো আমার মনে হয় যে সেটাই, এবং আপনাদের সেটার অপেক্ষায় রইলাম আমি, এবং আশা করছি যে আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhuj.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি
আছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গোলাম রাব্বি। আর আমরা শুরুতেই বলেছিলাম যে আফরান ভাই আছেন, আফরান ভাইকে দিয়ে আমরা শেষ করবো আজকের এপিসোড, কিন্তু এই মুহূর্তে গোলাম রাব্বি আমাদের সঙ্গে আছেন। আমরা সরাসরি চলে যাবো গোলাম রাব্বির কাছে এবং তার একটা ঘটনা শুনে আসবো। আপনাদের যে কোনো মতামত আমাদের ফেসবুক পেজে www.facebook.com/rasel.স্বাধীন এই অ্যাড্রেসে গিয়ে জানাতে পারেন এবং একইভাবে আপনারা বলতে পারেন আপনাদের ঘটনাগুলো, আপনারা লিখতে পারেন আপনাদের ঘটনাগুলো আমাদের ইমেল অ্যাড্রেস rasel.booth.com@gmail.com। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি রাব্বির ঘটনায়। রাব্বি, চলুন আপনার ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আমি গোলাম রাব্বি। আজকে আপনাদের একটি ঘটনা শোনাবো যেটি আমাকে শেয়ার করেছে আমার এক কলিগ। ঘটনাটি গাজীপুর জেলার কাপাসিয়ার আর কি। তো এটা ঘটে আপনার আজকে থেকে অনেক বছর আগে, প্রায় ব্রিটিশ পিরিয়ডের সময়কার কথা আর কি। তো আমাকে যে কলিগ ঘটনাটি শেয়ার করেছে মেইনলি তার বাবার দাদাকে কেন্দ্র করে ঘটনাটা আর কি। তো উনি বিভিন্ন মানুষের তদবির করতেন, প্লাস বিভিন্ন মানুষের ভৌতিক বিষয় বা জিন টিন ধরা বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে উনি আর কি সলিউশনের কাজ করতেন। আর ওনার সাথে অনেকগুলো জিন বাস করতো আর কি। তো সবসময় এরকম ওনার পরিচিত জন যারা আশেপাশে বিভিন্ন রকম সিমটম দেখতে পেত যে জিন যে আশেপাশে ঘোরাফেরা করে আর কি। তো এভাবে উনি অনেকদিন ওনার কাজ করতেছিলেন। তো এর মাঝে উনি আর কি হঠাৎ করে ওইখানে মারা যান আর কি। তো মারা যাওয়ার পরে ওনার যখন জানাজা হয়, তো জানাজার সময় ওনার পাশে অনেকজন 6 থেকে 7 জন বা তার বেশি লোক এরা ওখানে লাইনে আর কি জানাজার জন্য দাঁড়ায় ওনার পাশে। তো সবাই মানে কনফিউজ হয়ে যায় যে এরা কারা, এদের তো আমরা কখনো দেখি নাই, ওনার পরিচিত কিনা, মানে ওনার আশেপাশে কখনোই কেউ কখনো দেখি নাই আর কি ওনার পরিচিত জনদের পাশে। তো এরা আর কি জানাজার পাশে দাঁড়াইছে, সবাই দেখতেছে, দেখতে সব মানুষের মতোই স্বাভাবিক সব কিছু। একটু বেশি ওনাদের কাছে জিজ্ঞেস করলো যে আপনারা কারা, কিন্তু তারা ওইভাবে কোনো রেসপন্স করে না। এরপরে জানাজা শেষ করে যখন সালাম ফিরালো, যে ডান দিকে ফেরানোর পর যখন বাম দিকে তারা ফিরে দেখলো যে ওইখানে যারা দাঁড়ানো ছিল একজনও ওখানে উপস্থিত নেই। সবাই বিষয়টা দেখে খুবই অবাক হলো যে আসলে এরা কারা ছিল। তখন ওরা বুঝতে পারলো যে ওনার সাথে যে জিন বা যারা ছিল তারাই হয়তো জানাজায় এসে এখানে অংশগ্রহণ করছে। তো উনি মারা যাওয়ার পরে ওই বাড়ির আশেপাশে নানা রকম জিনিস ঘটতে শুরু করলো আর কি। তো টিনের চালে মানে ইট পড়া বা ঢিল ছুঁড়ে ফেলার এই জাতীয় জিনিসগুলো শব্দ হতো সবসময়, রেগুলার এই জাতীয় হতেই থাকতো। আর মানুষ এটা ওটা দূরে ছায়া বা অবয়ব বিভিন্ন রকম জিনিস জানলার বাইরে এরকম দেখা, এই জাতীয় জিনিসগুলো ওইখানে মানুষ দেখতো। তো একদিন হচ্ছে ওনার দাদা আর কি, দাদা সে ওই বাথরুমে যাওয়ার জন্য, আসলে তখনকার সময় মানুষের বাসা থেকে অনেক দূরে থাকে সাধারণত। তো উনি বাথরুমে যাওয়ার জন্য ওনার উঠান পার হয়ে রওনা করছে আর কি। তো উঠানের মাঝে উনি দেখতে পেল যে একটা লোক বসে কান্না করতেছে। তো উনি আসলে সাহস করতে পারছিল না সামনে আগাবে না কি করবে। পরে উনি আর সামনে ওখানে আগাতে সাহস পেল না। তো কিছুক্ষণ পরে উনি যখন আবার ঘরের দিকে ফিরে পিছনের দিকে ফিরলো, ওই সময় ফিরে দেখে যে উঠানে ওখানে আর কেউ নেই। এইরকম ঘটনা একটার পর একটা চলতে থাকে। এরপরে একদিন ওই যে আমার যে কলিগ ওনার খালা আর কি, উনি ওই বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ আছে, ওই তাল গাছটার ওটার বয়স অনেক আর কি। তো ওই তাল গাছটার ওইখানে উনি ওই ময়লা কুড়াতে যান। ওইখানে কুড়ানোর সময় হঠাৎ করে উনি ফিল করেন যে ওনার ভিতরে কিছু একটা চলে আসছে বা কিছু এরকম আর কি। তো উনি এরপর থেকে অ্যাবনর্মাল বিহেভিয়ার শুরু করে। তো পরবর্তীতে উনি মানে এরকম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে উনি আর কখনোই এটা স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেননি। এরপর একদিন যে আমার কলিগের বাবা, উনি ওনার বাড়ি থেকে একদিন বাজারে যাচ্ছিলেন সন্ধ্যার দিকে। তো যাওয়ার সময় ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় ওনার চারপাশে হঠাৎ উনি দেখতে পেলেন যে অনেকগুলা মানুষ চারপাশে ঘুরতেছে। আসলে মানুষ ওইভাবে বলা ঠিক হচ্ছে না, যে কিছু একটা আশেপাশে ঘুরতেছে এরকম কিছু উনি ফিল করতেছেন, কিন্তু ঠিক বুঝতে পারতেছিলেন না কি হচ্ছে। এরপরে উনি দোয়া পড়ে ছোটা একটা ওগুলোর মধ্যে একটা লাথি মারার পরে উনি দেখতে পেলেন যে কেউ নেই। এরপরে সোজা ওখান থেকে উনি দৌড় দিয়ে কিছু দূরে চলে যাওয়ার পরে তারপরে উনি টের পাচ্ছিলেন যে পিছনে কিছু একটা দৌড়িয়ে আসতেছে ওনার। তো এরপরে আর কি আবার যখন সামনে কিছুক্ষণ দৌড়ানোর পর পিছনে তাকান, এরপর আর উনি কিছু দেখতে পান না। তো এরকমই আর কি ওই বাড়িতে নানা রকম বিষয় ঘটতে থাকতো। তো ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ।
অলরাইট রাব্বি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ঘটনাটি আমরা শুনলাম এবং আশা করছি আপনারা যারা শুনেছেন তারা এনজয় করেছেন। থ্যাংক ইউ। আর আপনারাও ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমরা সরাসরি চলে যাবো আফনান ভাইয়ের ঘটনা। তবে তার আগে একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে দিই, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর চলছে Booth.com 162তম এপিসোড। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা এনজয় করছেন। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই আমাদের একটা চমৎকার স্টোরি শেয়ার করবেন, একটাই স্টোরি শেয়ার করবেন, বাট ইটস গোয়িং টু বি আ লং স্টোরি। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আফনান ভাইয়ের কাছে চলে যাই। আফনান ভাই, আপনার ঘটনা শুনি স্টুডিওতে বসে আপনার ঘটনা শোনার মজাই আলাদা। তো আজকে সেই মজাটা আমরা পাবো এবং আপনি প্রথমে একটু বলেন যে আপনি কার কাছ থেকে এই ঘটনাটি নিয়ে এসেছেন, সেটাও আমরা শুনবো এবং কিভাবে পেলেন ঘটনাটা। সেই ঘটনাটা শুরু করার আগে এই গল্পটাও একটু বলে নেবেন, তারপরে আমরা ঘটনায় যাব। আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন। তো যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের আলামিনের ঘটনা। আপনারা অনেকদিন ধরেই শুনতে চাচ্ছিলেন, কিন্তু বিশেষ একটি কারণে আসলে আলামিন আমাদেরকে ঘটনা দিতে পারছিল না, বা এখনও সে বিভিন্ন কারণে সমস্যার মধ্যে রয়েছে। কারণ সে ফিজিক্যালি সিক, যার কারণে ঘটনা আগের মতো করে যে সংগ্রহ করে সে দেবে, এই বিষয়গুলো তার পক্ষে এখন সম্ভব হয়ে উঠছে না। সে যে চাকরিটি করত, তার অসুস্থ থাকার কারণে সে চাকরিটিও এখন করতে পারছে না এবং বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত থাকার কারণেই মূলত সে আসলে ঘটনা দিতে পারছিল না। এই জন্য আসলে তার কাছ থেকে ঘটনা আমি পাচ্ছিলাম না। তারপরও একটি ঘটনা আমাকে সে দেয়, একটি রেকর্ড ফাইল দেয়। এই ঘটনাটি আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলামিন এর আগে যতগুলো ঘটনা আমাকে দিয়েছে এবং আপনারা সেগুলো শুনেছেন, সবাই প্রশংসা করেছেন। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ঘটনাটির সময় 2000 সাল, আর এটিও ওই লাহোরিয়া ইউনিয়নের কাছেই আর কি। লোহাগাড়া উপজেলা থেকে লাহোরিয়া যাওয়ার সময় একটি রাস্তা রয়েছে। ওই রাস্তার একটা বিশেষ জায়গায়, সঙ্গত কারণে ওই স্পেসিফিক নামটা আমাকে বলেনি, আমিও বলতে চাচ্ছি না, ওইখানে একটা বট গাছ ছিল। আমি ছিল বলছি, মানে বিষয়টা এখন কি হয়েছে সেটা জানার জন্য শেষ পর্যন্ত ওয়েট করতে হবে আর কি। ওই বট গাছ অনেক আগেরই বট গাছ। ওই বট গাছের কাছাকাছি একটা পুকুর ছিল, আর ওই বট গাছ থেকে মানে খুব বেশি দূরেও না, আবার একদম কাছেও না, একটা মসজিদ ছিল। আর ওই বট গাছ এবং পুকুরের মধ্যবর্তী জায়গা দিয়ে একটি মেঠো পথ নেমে গেছে, যেটি হচ্ছে ধানি জমির দিকে। যেটা হয় বর্ষাকালে ওই জায়গাটাতে এতটা পানি হয়ে যায় যে ওই ধানি জমি আর থাকে না, ওটা পানিতে ডুবে যায় আর কি। তখন মানুষ সেখানে মাছ ধরে। ওই বট গাছ থেকে হয়তোবা ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 5 মিনিট এরকম একটা জায়গায় একটা বাড়ি আছে। ওই বাড়িতে 2 ভাই আছে, একজনের নাম আলাউদ্দিন আর একজনের নাম আব্দুস সামাদ। আলাউদ্দিন বয়সে বড়, সামাদ বয়সে ছোট। তাদের মা বাবা রয়েছে, দাদি রয়েছে। তো ওরা কি করতো, বর্ষাকালে মাছ ধরতে যেত, হাতে একটা টর্চ লাইট নিত। ওই টর্চ লাইটগুলো দেখা যাচ্ছে যে খুব পাওয়ারফুল টর্চ লাইট, 5 ব্যাটারি বা এই টাইপের। ওই সময় তো চার্জার চলে আসছে হয়তোবা। তো অনেক সময় বড় মাছগুলোর দিকে যদি টর্চ লাইট মারা যেত, মানে ধরা যেত, ওই মাছগুলো যদি একদম চোখের দিকে মারতো বা মাথার দিকে, তখন মাছগুলো, যারা মাছ ধরেন তারা এটা জানেন অবশ্যই, সহজে নড়াচড়া করে না, মানে নড়াচড়া করতে পারে না কোনো কারণে আর কি। তখন ওই টেটা বা বর্ষা দিয়ে খুব সহজে ওগুলোকে ধরাশায়ী করা যায়। এই জন্য ওই হাতে আলাউদ্দিনও টেটা মারতে খুব পারদর্শী ছিল। সামাদ কি করতো, টর্চ লাইট ধরতো আর আলাউদ্দিন টেটা মারতো। এইভাবে তারা বেশ মাছ টাছ পেতো আর কি। তো এরকমই এক বর্ষাকালে তারা মাছ ধরতে গেছে, কিন্তু ওই দিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। নর্মালি গুড়ি গুড়ি বৃষ্টি হলে নাকি মাছ বেশি পাওয়া যায়, কিন্তু ওই দিন তারা আসলে বেশি মাছ পায়নি, খুবই সামান্য অল্প কয়েকটা মাছ পেয়েছে। মন টন খারাপ করে চলে আসছে যে গুড়ি গুড়ি বৃষ্টিতে মাছ বেশি হয়, আজকে তো কিছুই পাইলাম না তেমন, এই যে কয়টা পাইছে এদিকে কি হবে। তারা ফেরত আসতে আসতে যখন ওই বট গাছের কাছে যে পুকুরের কাছে এসেছে, প্রায় পার হয়েই গেছে, হঠাৎ করে পেছন থেকে মনে হলো কিছু একটা শব্দ।
তো ওরা বললো ঘিরে এত জোরে শব্দ কি হলো, নিশ্চয়ই পুকুরের মধ্যে থেকে আসলো। পুকুরে অনেক সময় হয় কি ভাই, আমরা যখন পুকুরের পাশ দিয়ে যাই দেখবেন যে ব্যাঙ লাফ দেয় পানির মধ্যে, ধবাস করে শব্দ হয়। তখন ওই সামাদ বলতেছে না ভাই ও কিছু না, মানে ব্যাং ট্যাং লাভ দিচ্ছে। এখন আলাউদ্দিন বলে না এত জোরে তো মানে শব্দ হওয়ার কথা না, যদি ব্যাং লাভ দেয় নিশ্চয়ই এটা বড় কোনো মাছ, চল তো দেখি। আবার ঘুরে ওই টর্চ লাইট মারতে দেখে যে বিশাল এক শোল মাছ, মানে এত বড় শোল মাছ, ওরা এর আগে এত বড় শোল মাছ কখনো দেখেনি। তখন আলাউদ্দিন এবং সামাদ মানে দুজনেই একে অন্যকে বলে যে এই পথ দিয়ে কেউ আসার আগেই এটাকে ধরতে হবে, তা না হলে আরেকজন এসে দেখে ফেললে এটা ভাগ দিতে হবে বা সে ধরে নিয়ে যাবে, সুতরাং এটা আমরাই ধরবো, এত বড় শোল মাছ। এদিকে টেটা মারতে তো পারদর্শী হল আলাউদ্দিন, যে বড় ভাই আর কি। তখন সামাদকে বলে যে তুই ওই মাছের মাথার দিকে ধরে রাখ, টর্চ লাইটটা ধরে রাখ, আমি টেটা মারছি। এবং সত্যি তাই, মানে এই মাছ দেখার পরে হয়তো বা সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট এই টোটাল সময়টা লেগেছে আর কি। তারপরেই ওই টেটা দিয়ে আঘাত করে মাছের গায়ে। মাছের গায়ে আঘাত করার সাথে সাথে মাছ থেকে এত পরিমাণ রক্ত বের হচ্ছিল, স্বাভাবিকভাবে মাছের গায়ে আঘাত করলে বা যত বড় মাছই হোক এত রক্ত নির্গত হয় না, মাছের শরীরে এত রক্ত থাকে না। তারা চিন্তা করেছে বড় মাছ তো, আর শোল মাছে কিন্তু এমনি যেমন শোল মাছ খেলে কিন্তু শরীরে রক্ত হয়, এটা আমরা জানি। আর মনে করছে শোল মাছ তো হয়তো বা শোল মাছের ইসে তো এরকম রক্ত থাকতেই পারে। এটা নিয়ে তারা আসলে অন্যরকম কিছু চিন্তা করেনি, তারা মাছ এটা ধরে ফেলে, ধরে উঠায় নিয়ে আসে, দুজন মিলে ধরে বাড়িতে নিয়ে, বাড়ি তো কাছাকাছি ছিল, রাত অনেক হয়ে গেছে, তার মা বাবা ঘুমিয়ে গিয়েছিল। ওই বাড়িতে তার দাদিও ছিল, বৃদ্ধ দাদি, সেও ঘুমিয়ে গিয়েছিল। এখন তাদের বাসায় তো ফ্রিজ নাই যে জিনিসটা রেখে দেবে, মানে তখনই রান্না করতে হবে। তখন আলাউদ্দিন এবং সামাদ মা বাবাকে ডেকে তুলে, তার মা বাবা বলে যে এত রাত্রে মাছ টাছ করতে পারবো না, আমরা ঘুমাই গেলাম। আর তাছাড়া ওনারা শারীরিকভাবে একটু অসুস্থ ছিল। তখন তো দাদি এত বড় মাছ দেখে তার ভালো লাগে, বলে ঠিক আছে এটা আমি করতেছি, আমি রান্না করবো, সমস্যা নেই, রান্না করে আমরা খাবো একসাথে। তো তার মা বাবার ঘুম থেকে ওঠে নাই আর কি, ওই সময় রান্না করে স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে। এই ঘটনার মানে 1 দিন বা 2 দিন, মানে কোনো কিছু না, একদম স্বাভাবিক সবকিছু। 2 দিন পরে রাতের বেলা মানে কোনো কারণে হঠাৎ করে ওই দাদিকে পাওয়া যাচ্ছে না। এটা বুঝলো কিভাবে, গ্রামের তো ঘর আলাদা ছিল, দাদির ঘর আলাদা ছিল, একই মানে জয়েন্ট ফ্যামিলি হলেও। তো ওই পরিবারের একজন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে, গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরেই থাকে। দেখেন দাদির ঘর খোলা, এখন চিন্তা করে কি ব্যাপার, দাদি এত রাত্রে কোথায় গেল, ঘর খোলা। তো ও চিন্তা করছে দাদি হয়তো ওয়াশরুমে গেছে, ঘর খুলে গেছে, সে ওয়েট করছে, ওয়াশরুম তো একটাই। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, দাদির আর কোনো খোঁজ খবর নাই। তখন সে ওয়াশরুমের কাছে গিয়ে দেখে না দাদি তো কোথাও নেই, আশেপাশে দেখে না দাদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না, সেও একটু ভীত হয়। তখন বাড়ির সবাইকে ডেকে তোলে, সবাই মিলে তার দাদিকে খুঁজতে থাকে আর কি। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, আশেপাশের লোকজনও চলে আসে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ওই বট গাছটার নিচ দিয়ে যখন যাচ্ছিল, তখন মনে হলো টুপ করে কিছু একটা পড়লো উপর থেকে, দেখে একটা মাছ অর্ধেক খাওয়া অবস্থায় নিচে পড়েছে। চিন্তা করে কি ব্যাপার, বট গাছের উপর থেকে অর্ধেক খাওয়া মাছ পড়লো কিভাবে। তখন টর্চ লাইট মারে উপর দিকে, দেখে ওই যে দাদি বট গাছে একটা ডালে বসে আছে, বসে বসে সে মাছ খাচ্ছে, কাঁচা মাছ খাচ্ছে। কেউ কিছু জিজ্ঞেস করার আগে, যে বলবে দাদি তুমি ওখানে কেন, বা কেউ কিছু জিজ্ঞেস করার আগে কি হয়, যখনই সবার নজরে পড়ে যায়, ওই দাদি ওই গাছের উপর থেকে, ডাল থেকে একদম সরাসরি ধপাস করে মাটির উপর পড়ে। খুব গুরুতর আহত হয়, কিন্তু মারা যায়নি। বাড়িতে নিয়ে আসা হয়, সকাল থেকে দেখে তার শরীরের একটা অংশ প্যারালাইজড হয়ে গেছে। তার সেন্স আছে, কথা বলতে পারে, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি ওইখানে গেলা কিভাবে, সে বলে আমি তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, এরপর আমি তো কিছু জানি না। এবং সে যে কি মাছ খেয়েছে না কি হয়েছে, কিভাবে কি হলো, কিচ্ছু বলতে পারে না। সে কোনো কিছু দেখেছিল কি না, ভয়ানক কিছু দেখেছিল এটাও সে বলতে পারে না। মানে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে, এরপর তার কিচ্ছু মনে নেই। সে বলে না আমি কোনো ভয়ঙ্কর জিনিসও দেখি নাই। যাই হোক, দাদির সাথে এরকম ঘটনা কেন ঘটলো ওরা কেউ কিছু বুঝতে পারে না। গ্রামের এক একজন বলে যে বাতাস লাগছে, জিনে নিয়ে গেছে, এরকম এক একজন এক এক কথা বলে। এই ঘটনার 5 থেকে 6 দিন পরে সবচেয়ে মর্মান্তিক ঘটনা যেটি, সেটি ঘটে। আলাউদ্দিন, যে ওই টেটা মেরেছিল, টেটা বিদ্যায় যে পারদর্শী ছিল, আলাউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা
আলাউদ্দিনকে ঘরে দেখেনি। সামাদ মনে করেছে হয়তো সে আগে আগে বের হয়ে গেছে কোনো কারণে, কিন্তু কোনো খোঁজ খবর নাই। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল, আলাউদ্দিনের কোনো খোঁজ খবর নাই। এরকমটা তো হয় না কখনো। সে কাউকে না বলে সচরাচর যায়ও না, অন্তত ছোট ভাই সামাদকে না বলে। এর মধ্যে কি হয় যে ওদেরই গ্রাম সম্পর্কে এক চাচা, তার নাম হচ্ছে মশিয়ার। এই মশিয়ার চাচা সে বিকালবেলা তার ক্ষেত থেকে যখন ফিরছিল ওই বট গাছের কাছ দিয়ে, তখন বট গাছের চারদিকে অনেক শিকড় থাকে, শিকড়ের ভেতরে দেখে যে ওই আলাউদ্দিনের একটা গেঞ্জি টি শার্ট। সেও তো শুনেছিল যে আলাউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে যখন খেয়াল করে যে আলাউদ্দিনের টি শার্টের মতো কিছু একটা ভেতরে দেখা যায়, তখন সে একটু ভালো করে খেয়াল করে যে জিনিসটা আসলে কি দেখছে। সে দেখে না, ঠিক আছে আলাউদ্দিনের টি শার্ট। সে কিন্তু অন্য কিছু দেখে নাই ওর ভিতরে, জাস্ট টি শার্টটাই দেখেছে। সে তখন দ্রুত আলাউদ্দিনের বাড়িতে এসে বলে যে আলাউদ্দিনের টি শার্ট তো বট গাছের শিকড়ের মধ্যে দেখলাম। এই কথা শুনে সবাই চলে আসে এখানে। আসার পরে সবাই ভালো করে খেয়াল করে আলাউদ্দিনের দেহটা ওই বট গাছের শিকড়ের মধ্যে। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে ওই শিকড়ের বিভিন্ন চিকন জায়গা দিয়ে, মানে এই জায়গাগুলো ভেদ করে কোনো বডিকে ভেতর নিয়ে যাওয়া মানে খুবই কঠিন একটা ব্যাপার, মানে অনেকটা অসম্ভব বলতে পারি আমরা। এবং তার দেহের খুবই বাজে অবস্থা, মানে এমন খারাপ অবস্থা, মানে সে মারা গেছে, সোজা কথা আর কি। সে মারা গেছে, তার ডেড বডি ওখান থেকে বের করা যাচ্ছিল না। আর এটা সবাই বুঝতে পারে যে এটা কোনো মানুষের কাজ নয়, কোনো মানুষের পক্ষে এইভাবে ওই ভিতরে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেউ যদি নিতে হয় তাহলে তাকে ওই ভিতরে ঢুকতে হবে, এটা কারোর পক্ষে সম্ভব নয়। এবং কোনো শিয়াল কুকুরও ওইখানে ওর ভিতরে ঢুকতে পারবে না। তাহলে কে নিল এটা? সবাই বলে ওরে তো জিনে মারছে, মানে গ্রামের সবাই যে বিষয়গুলো বলে আর কি। কিন্তু সবার কাছে এক্স্যাক্ট কোনো কারণ ছিল না, বা কি কারণে সে মারা গেল এটা কেউ বলতে পারছিল না। এর অল্প কয়েকদিন পরে এই যে আব্দুস সামাদ যিনি, তার সাথে একটি ঘটনা ঘটে। আসলে আলাউদ্দিন যে কিভাবে মারা গেছে, আলাউদ্দিন তো মারাই গেছে, সে তো বলতে পারে নাই। আর ওনাদের যে দাদি, সেও বলতে পারে না কিছু। এর বাকি থাকলো সামাদ একদিন মানে তখন মোটামুটি বর্ষাকাল ভাইয়া শেষ দিকে তখন ওই যে কৃষি জমিগুলো জেগে উঠেছে এমন একটা মানে খুব বেশি দিন হয়েছে তা না, অল্প কিছুদিন পরে আর কি। তো সামাদ একদিন ক্ষেত থেকে ফিরছিল ওই বট গাছের ওই দিক দিয়ে। তখন সে ওখান থেকে এক চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার যখন সেন্স ফেরে সে বউ আসে, আর কিছু বলতে পারে না। তাকে যখন কোনো জিনিস জিজ্ঞেস করা হতো যে কি হলো, তুমি কি দেখছিলা, তখন এগুলো বলার সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে যেত। এবং সে মানে আকারে ইঙ্গিতে সে দেখাতো যে ভয়ানক একটা প্রাণী, মানে হাত দিয়ে ইশারা ইঙ্গিতে দেখালো সে ভয়ানক একটা প্রাণী দেখছে, এবং এখনো সে সেটা দেখে, এরকম সে বুঝায় আর কি। এখন এই সমস্যা তো সমাধান করার দরকার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তান্ত্রিক আছে, কবিরাজ আসে। যেই তান্ত্রিক বা কবিরাজি ওই বাড়িতে আসে, সে সাথে সাথে মানে ওইখান থেকে বিদায় নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সমস্যার সমাধান কি করবে? সে মনে হয় তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিতে পারলে বাঁচি, বলে ভাই আমি চলে গেলাম, আমি সমস্যার সমাধান করতে পারবো না। সে দ্রুত ওইখান থেকে চলে যায় আর কি। এইভাবে এক তান্ত্রিক আর এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে, এক হুজুর আর এক হুজুরকে ডেকে নিয়ে আসে যে সমস্যা কি, এটা সমস্যার সমাধান তো হচ্ছে না, কেউ কিছু বলতে পারে না। এইভাবে একজন মানে সবাই হয়ে যাচ্ছিল, মানে বিদায় নিয়ে চলে যাচ্ছিল, কেউ কিছু বলতে পারছে না। শেষ পর্যন্ত একজন হুজুর আসে, সে এসে বলে যে এই সমস্যার সমাধান আমি করতে পারবো না, তবে এতটুকু বুঝতে পারছি এইখানে খুব শক্তিশালী একটু বৃদ্ধ জিন আসে, সেই বাড়িতে আসে আবার যায়, তার প্রভাবে এটা হতে পারে, কিন্তু এর সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তবে হ্যাঁ, আমি যার মানে শিষ্য মাগুরার একজনের কথা বলেছিল আর কি, মাগুরা জেলার একজনের কথা, যে আপনারা তাকে রিকোয়েস্ট করে দেখতে পারেন, উনি হয়তোবা কিছুটা চেষ্টা করলেও করতে পারে, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয়। পরে যখন মাগুরা সেই হুজুরকে এই বিষয়ে বলা হয়, তখন তিনি এসেছিলেন। তিনি আসার সাথে সাথে বলেন যে সর্বনাশ, আপনার বাড়িতে তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও হবে। এখন এই সমস্যার সমাধানটা অনেক কঠিন, এটা আমি পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করতে পারি। তার জন্য দুইটা কাজ, মানে কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো সে একটা রিচুয়াল করবে, রিচুয়াল করে সে বলে যে হ্যাঁ, এটা সত্য যে একটা শক্তিশালী বৃদ্ধ জিন যার বয়স অনেক, সে এখানে এই কাজগুলো ঘটিয়েছে, কিন্তু তাকে হাজির করাটা চারটিখানি কথা না, তাকে সহজে হাজির করা সম্ভব না। নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে হাজির করতে হবে। আপনাদেরকে একদমে একটা গামছা কিনতে হবে, আর এমন একটা মাটির পাতিল মানে কুমোরপাড়া থেকে তৈরি করতে হবে। এই পাতিলটা তৈরি করার সময় মাটির মধ্যে সমান অনুপাতে স্বর্ণ, রূপা এবং পিতল এই জিনিসটা
মিক্স করতে হবে গলিত অবস্থায়, এবং সমান অনুপাতে, এটা কম হোক সমস্যা নাই, কিন্তু সমান অনুপাতে এটা মিক্স করে এই মাটির পাতিলটা তৈরি করতে হবে। আর 5 কেজি, একটা গাভীরই 5 কেজি দুধ সংগ্রহ করতে হবে, এবং ওই গাভী কোনো রকম অসুস্থ থাকা যাবে না, তার গায়ে কোনো ধরনের কোনো মানে ঘা আছে বা এই টাইপের কোনো একটা অসুস্থতায় ভুগছে, চর্মরোগে ভুগছে বা অন্য কোনো সমস্যায় ভুগছে, এরকম সে পরিপূর্ণ সুস্থ থাকতে হবে। এই রকমের গাভীর 5 কেজি দুধ লাগবে। আপনি এটা সংগ্রহ করেন, আমাকে খবর দেন। দেখ, সংগ্রহ করা হয়, উনিও আসেন। উনি আসার পর ওই চুলার উপরে ওই মাটির পাতিলটা দিয়ে ওই 5 কেজি গাভীর দুধ জ্বালাতে থাকে আর কি। বলা হচ্ছে যে এইটা জ্বালাতে হবে, এইটার মানে এই জ্বালাতে জ্বালাতেই ওই জিন হাজির হবে। এখন অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, ওই দুধ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ভাইয়া। বলছে যে এটা কিন্তু শুকানোর আগেই ওই জিনটা এসে হাজির হবে। দুধ প্রায় শুকিয়ে যাচ্ছে, জিন আর আসে না। একদম শেষ দিকে আর সামাদকে সামনে বসিয়ে রেখেছে, একদম শেষ মুহূর্তে এসে সামাদের উপর ভর করে, এবং ভর করার পর তখন সামাদ তো যে বোবা হয়েছিল, তখন সে কথা বলতে থাকে, ওই সময় সে কথা বলতে থাকে এবং বলে যে কি কারণে, তাকে জিজ্ঞেস করা হয় কি কারণে তুমি এই ক্ষতি করেছো। এখন জিন ভাইয়া যে কারণটা বলে, এটা শোনার পরে যে কোনো মানুষেরও খারাপ লাগবে। জিন বলে যে ওই জিনের একটাই ছেলে ছিল, সেই ছেলেকে বিয়ে দিয়েছে, ওই জিনের ওয়াইফও আছে, তাদেরও অনেক বয়স হয়ে গেছে। ওই ছেলের সন্তান হয় আবার একটা, সেই সন্তান হয়েছে আবার বোবা, কথা বলতে পারে না। তো তার ছেলে এবং ছেলের বউ, তাদের মনের মধ্যে খুব কষ্ট যে আমার একটাই ছেলে ওসব কথা বলতে পারে না। যাই হোক, বিভিন্ন কারণে মনের ক্ষোভে যেটাই হোক, কি হয় যে ওই মানে বোবা ছেলেটার মা বাবা, তারা ওই বোবা ছেলেটাকে রেখে মানে তার দাদা দাদির কাছে রেখে চলে যায়, মানে ওই বৃদ্ধ জিনের কাছে রেখে চলে যায়, আর ছেলের খবর নেয় না। এদিকে ওই বৃদ্ধ জিনের যে স্ত্রী, সেও বয়সের কারণে মারা যায়। এখন এই বোবা ছেলে, একে কিন্তু ভরণ পোষণের দায়িত্ব তার উপর এসে পড়ে। সে খুব আদর করতো তার নাতিকে, খুব ভালোবাসতো, কিন্তু কথা বলতে পারতো না তো তার নাতি, মানে তার কোনো আবদার সে অপূর্ণ রাখতো না। তারা এই বট গাছটাতেই থাকতো, মানে খুব মানে ভালোবাসার একটা পাত্র ছিল। ঘটনা যেই রাত্রে ঘটে সেটা হলো, সে বলে যে ঘটনার রাত্রে আমার নাতিকে আমি রেখে যাই, বলি যে আমি আসতেছি, তুমি কিন্তু কোথাও যাও না। আমার নাতি বলে যে না, সে এই যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে খেলবে, এই মাঠের মধ্যে খেলবে, পানির মধ্যে খেলবে। সে তাকে মানা করা হয়, এখন সে মানা শোনে নাই। সে কি করে, সে ওই খেলছিল। এখন সে কিছু সময়ের জন্য একটু সাইডে গিয়েছিল। সমস্যা যেটা হয়েছিল সেটা হলো যে ও যখন খেলছিল, আর ওই সময় আলাউদ্দিন এবং সামাদ সে ফিরছিল। এখন ও তো আসলে অল্প বয়স্ক জিন, ও আসলে বুঝতে পারেনি যে ওই সময় তার কি করা উচিত। সে যখন খেলছিল তাকে কিন্তু আলাউদ্দিন আর সামাদ দেখে নাই। ও কি করেছে, বট গাছে না উঠে ও নাকি মানে শোল মাছের রূপ নিয়ে সে পানিতে ঝাঁপ দিয়েছিল। আর এই ঝাঁপ দেওয়ার ফলে যে পানিতে শব্দ হবে, এটা নাকি সে বুঝতে পারেনি। যখন শব্দ হয়েছে, ওরা তখন টের পেয়েছে যে কি শব্দ হইলো। তখন ওই টর্চ লাইটটা মারার সাথে যখনই ওর বডির উপরে আলো পড়ে গেছে, ও আর পালাতে পারে নাই। মানে বলছে যে জিনরা যদি কোনো রূপ ধারণ করে, যদি সেটা সকলের সামনে দৃশ্যমান হয়ে যায়, তখন সে আর রূপকে চেঞ্জ করতে পারে না সহজে। আর ও তো ছোট ছিল, ওই সব বিষয় জানেও না। তখন ও কি করবে না করবে বুঝতে পারছিল না। আর এর মধ্যেই আলাউদ্দিন টেটা দিয়ে তাকে আঘাত করে বসে। সে আস্তে আস্তে এই ঘটনা ঘটে গেছে, মানে তার দাদা দূর থেকে আস্তে আস্তে এই ঘটনা ঘটে গেছে। তারপরে তো তাকে নিয়ে এসেছে, বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে, দাদি কি ক্ষতি করছে। বলে যে দাদি যখন মাছ কুটছিল, তখন ওই বৃদ্ধ দাদা নাকি তাকে বিড়ালের বেশে, ভয়ঙ্কর বিড়ালের বেশে তাকে ভয় দেখিয়েছিল। কিন্তু তার দাদি তো গ্রামের মানুষ, সে জানে যে রাতের বেলা মাছ করতে গেলে এরকম পিশাচ টাইপের জিনিস ডিস্টার্ব করে, যে মাছ দে, এই দে, সেই দে, সেইগুলোতে পাত্তা দেয় নাই। বলে তাকে আমি ভয় দেখানোর চেষ্টা করছি, অ্যাটলিস্ট আমার নাতির ডেড বডিটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারপর আমি পারি নাই। হ্যাঁ, তারপর আমি পারি নাই, ভয় দেখানোর চেষ্টা করছে আমার তরফ থেকে, সম্ভব হয় নাই। তারপরে রান্না করে তারা খেয়েও ফেলছে। ওর মা বাবা ওই সময় খায় নাই, এই জন্য আমি ওদেরকে কিছু বলি নাই। আলাউদ্দিন যেহেতু এই কাজটা করছিল, টেটা দিয়ে আঘাত করছিল, আলাউদ্দিনকে তার শাস্তি আমি দিছি। সামাদ সরাসরি আঘাত না করলেও সে সহযোগিতা করছে এবং সে মাছ খেয়েছেও। এই কারণে আমি সামাদকে বোবা বানাই দিছি এবং ওকেও আমি হত্যা করব, ওর মৃত্যু হবে, এটাকে ঠেকাতে পারবে না। যেই ক্ষতি করার চেষ্টা, মানে সামাদকে বাঁচানোর চেষ্টা করবে, তারই আমি ক্ষতি করব। তখন
ওই জিনটা মানে ওই জিনকে ওই হুজুর ভয় দেখায়, যে অনেক বলে যে তুমি কোনো কিছুর বিনিময় নাও, চলে যাও, সে রাজি হয় না, বলে যে এর কোনো বিনিময় হয় না, আমি একা আছি, আবার নয়নের মণিকে হত্যা করছে, এর কোনো বিনিময় হবে না, আমি কোনো বিনিময় নিয়ে ওই যে একটা গরু, একটা খাসি, এই সেই এগুলোর বিনিময়ে আমি যাব না, মানে এর ছাড়বো না আমি। তখন বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি বন্দি করব। তখন ওই জিনটা উত্তর দেয়, তুমি আমাকে বন্দি করতে বেশি দিন রাখতে পারবে না। কয়দিন? 1 দিন, 2 দিন, 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর রাখতে পারবে না। তো আমি ওই রকম দুর্বল প্রকৃতির জিন না যে আমাকে বন্দি করে বেশি দিন রাখবা। আমি অত্র এলাকার জিনেদের সর্দার, আমার পরিবারের একটাই সদস্য ছিল, মানে ফেলছো, আমাকে বন্দি করে লাভ নেই, আমি কিন্তু তোমারও ক্ষতি করবো যদি বন্দি করার চেষ্টা করো, এবং তোমার আত্মীয় স্বজনদেরও আমার লোকেরা ক্ষতি করবে। এখন সমাধান কি? সমাধান বলছি যে কোনো সমাধান নাই, তবে হ্যাঁ সমাধান একটাই, সামাদকে মারার পরে আমি আর কারো ক্ষতি করবো না, এটা কথা দিলাম। তো তারপরেও নাকি তাকে বন্দি করছিল, কারণ জেনে শুনে তো একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না। বন্দি করছিল মাত্র অল্প, বলা হয় যে 5 থেকে 6 বছর সামাদ ছিল, ভালো ছিল। এরপরে কোনো একটা পুকুরে ডুবে সামাদ মারা যায়, এটা অলৌকিক ঘটনা নাকি স্বাভাবিক ঘটনা এটা কেউ বলতে পারে না। কিন্তু ওই পুকুর না, বটগাছের ওই পুকুর না, স্বাভাবিক মানে একটা পুকুরে সে গোসল করতে নেমে সে মারা যায়। এটা অনেকে বলে যে হয়তো এই কারণে সে মারা গেছে, ওই জিনটা সে মুক্তি পেয়ে গেছে। আর ওই যে দাদি, উনি 2017 সালে মারা গেছে, ওনার তো প্যারালাইজ হয়েছে একটা পাশ, অনেক এমনিতেও বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন, 2017 সালে উনি মারা গেছেন। আর ভাইয়া ওই যে বটগাছটা, এইবার আসি ওই বটগাছটার বিষয়। সেটা হচ্ছে ওই বটগাছটা কোনো কারণে এই বছরখানেক আগে ওই নিচের থেকে মাটি সরে গিয়েই হোক বা যে কোনো কারণেই হোক, ওই বটগাছটা ওই শিকড় সহ কাত হয়ে ওই পুকুরের মধ্যে পড়ে যায়। আর একটা বিষয় হলো, বটগাছ নিয়ে যেহেতু সমস্যা ছিল, ওই বটগাছটা কাটার জন্য কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, যে এই বটগাছ আর রাখা যাবে না, বটগাছ থাকলে আরও অনেকের ক্ষতি হবে। অনেকেই কাটার চেষ্টা করেছিল, কিন্তু ওই যে আমরা যে গল্পটা শুনি স্বাভাবিকভাবে সচরাচর সেটাই হয়েছিল, যে কাঠুরিয়া আসে, কোনো কারণে কাঠুরিয়া ভয় পেয়ে চলে যায়, এটাই হয়েছিল। একবার এক কাঠুরিয়া সাহস করেছিল, সে বলছে আমি একবারে 30-40 জন লোক নিয়ে আসবো, একদিন এই বটগাছ কেটে নামায় ফেলবো। তো আসে, তারা শুরু করে বটগাছ করাত লাগানোর পরে নাকি ভাইয়া ওই করাতটা যখন ঢুকে গেছে, হঠাৎ করে করাত একটা জায়গায় আটকে যায়, ওই করাত আর খোলা যায় না। তারপর সবাই ভয় পেয়ে চলে গেছে। ওই করাতটা দীর্ঘদিন ওই বটগাছের মধ্যেই ছিল, জং পড়ে নষ্ট হয়ে গেছে, ওইভাবে আটকে ছিল, কেউ খুলতে পারেনি। আর ওই অবস্থাতেই আসলে মূলত ওই বটগাছটা কাত হয়ে পড়ে গিয়েছিল। আলামিন আমাকে জানিয়েছে ওই পুকুরের মধ্যে এখনও বটগাছটা পড়ে আছে ওইভাবে কাত হয়ে। তো আমাকে ছবি দিতে পারে, অসুস্থতার কারণে করতে পারে নাই আসলে। তো বলছে যে পরবর্তীতে সে ছবিটা দেবে আমাদেরকে, আমরা ছবিটা দিলে আমরা পোস্ট করবো ইনশাল্লাহ আমাদের পেজ এবং গ্রুপে। তো বটগাছটা ওরকম পড়ে গেছে, এখন ওরকম আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা বলেছিলাম যে বটগাছের পাশে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের একজন ইমাম এবং মুয়াজ্জিন রয়েছে। ওই ইমাম সাহেব রাতের বেলা উনি মানে অনেক রাতে উনি মসজিদের এক পাশে থাকতেন, উনি অনেক রাত্রে একটা কান্নার আওয়াজ শুনতেন। তো উনি একদিন বের হয়েছেন, দূরে দেখে একটা বৃদ্ধ, মানে একটা জুব্বা পরা সাদা দাঁড়িয়ে একটা বৃদ্ধ বসে কাঁদতেছে। তো উনি সালাম দিয়ে জিজ্ঞেস করতে কাঁদতেছেন কেন? তখন ওই বৃদ্ধ বলতেছে যে তুমি আমাকে দেখে ভয় পাও না, আমি আসলে এই বটগাছটাতেই থাকি, আমি তোমার ক্ষতি করবো না, কিন্তু আমার মুখের দিকে লাইট ধরবে না। এটা বলে মুখের দিকে লাইট ধরা যাবে না। বলে যে মানুষ খুব খারাপ, মানুষ আমার বোবা নাতিটাকে হত্যা করছে, এরকম করে সে তার মনের আক্ষেপগুলো বলতো, কান্ত। বলছে যে তোমার সাথে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মানে যখন অন্য লোক দ্বারা যদি কখনো এই ঘটনা প্রকাশিত হয় তার আগে এই ঘটনা বলা যাবে না। ওই যে সামাদ বা ইসের ঘটনা প্রকাশিত হওয়ার পর ওই ইমাম সাহেব বলছিল যে ওই জিনের সাথে আমার অনেকবার দেখা হয়েছে এবং তাকে কান্নারত অবস্থা আমি পাইছি, এবং সে এই ঘটনা আমাকে বলতো যে কি ঘটনা ঘটছিল, কিন্তু আমি কাউকে বলতে পারতাম না, কারণ নিষেধ ছিল। যখন সব বিষয়টা ফ্ল্যাশ হয় তখন উনি বলেছিলেন এই বিষয়টা। তো যাই হোক ভাই, বটগাছটা কাত হয়ে এখনো পড়ে আছে। তো এটি ছিল ঘটনা, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটু টেকনিক্যাল মাঝখানে প্রবলেম হচ্ছিল, যাই হোক তারপরেও কিছু কিছু জায়গায় একটু হয়তো ঝামেলা পেয়েছেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ আফনান ভাই, চমৎকার একটা ঘটনা আপনি শেয়ার করলেন আলামিনের, এবং আলামিনের সুস্থতা কামনা করি এবং সে খুব দ্রুত সুস্থ হয়ে আসুক, তার সুস্থ হওয়াটা আমাদের সবার জন্য জরুরি, এবং আপনারাও যারা শুনছেন তারাও দোয়া করবেন। ঠিক একইভাবে আমাদের ঘটনা পাঠিয়ে দেবেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। এই অ্যাড্রেসে আপনাদের ঘটনা অপেক্ষায় রইলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। You never were alone.
আলাইকুম রাসেল ভাই, আমার নাম শ্রাবণ, আমি গাজীপুরে থাকি, আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা। আমি প্রায় 2012 সাল থেকে ভূত এফএমের সাথে আছি। প্রায় 10 বছর যাবৎ ভূত এফএম শুনি, কিন্তু কখনো কোনো ঘটনা পাঠানো হয়নি। এই প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যার প্রত্যক্ষ আমি নিজেই। তো দেরি না করে ঘটনায় যাই। 2018 সালের দিকে তখন আমি ঠিক করি আমার বন্ধুর কাছে বেড়াতে যাব। ছোটবেলার বন্ধু, গ্রামে একসঙ্গে দুজন পড়াশোনা করতাম, কিন্তু যখন বড় হই তারপর দুজনের পড়াশোনা দুই দিকে আলাদা হয়। আমার বন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য সিলেটের হবিগঞ্জে চলে যায়। ও সেখানেই পড়াশোনা করে। তো হঠাৎ আমাকে একদিন বলে ওর ওইখানে বেড়াতে যাওয়ার জন্য। আমারও ইচ্ছে হয় যে সিলেট বেড়াতে যাই, সিলেটে অনেক জায়গা আছে, ঘুরে দেখবো, চা বাগান দেখবো, সেই সুবাদে যাওয়া। তো আমি যখন যাই সেটা ছিল ডিসেম্বর মাসে। তখন ভালোই শীত ছিল, অনেক শীত ছিল, যেহেতু সিলেট গ্রাম অঞ্চল, ওদিকে আরো বেশি শীত ছিল। তো আমি আমার বন্ধুকে ফোনে জানিয়ে দিই যে আমি তোর ওখানে আসছি। এরপর যথারীতি আমি বাসা থেকে বেরিয়ে যাই। তো আমি যখন বেরিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে যায়, মানে রাত্রের গাড়িতে যাব, সিলেটে নাইট শিফটে যাব, নাইটের গাড়িতে। তো যথারীতি বাসা থেকে বের হয়ে আমি গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে সেখান থেকে যাব সিলেটের উদ্দেশ্যে, হবিগঞ্জে যাব। তো টঙ্গী সেখানে 7টার দিকে চলে যাই, সন্ধ্যা 7টা। তখন 7টা বাজে গিয়ে টিকিট কাটার পর জানতে পারি গাড়ি 10টায় ছাড়বে। তো দুর্ভাগ্যবশত সেখানে আমার 3 ঘন্টা ওয়েট করতে হয় স্টেশনে, বাস স্টেশনে বসে থাকি। তো প্রায় 10টা-10-এর দিকে গাড়ি আসে। একটা কথা বলে রাখা ভালো, আমি যখন টিকিটটা কেটে আমি আমার পিছনের পকেটে রাখি। আমার স্পষ্ট মনে আছে পিছনের পকেটে আমার একটা রুমাল ছিল, সেই রুমালের সাথে আমি টিকিটটা রাখি। সামনের পকেটে 2টা ফোন ছিল, একটা স্মার্টফোন, একটা বাটন ফোন, আরেক পকেটে মানি ব্যাগ ছিল, আর কাছে একটা ব্যাগ ছিল, স্কুল ব্যাগ। তো বাস আসার পরে বাসে উঠি। আমি প্রায় বাসের মাঝখানে একটা সিট কাটি, যেটা বাসের মাঝ বরাবর, এমনকি উইন্ডো সিট, জানলার পাশে। এরপর গাড়িতে গিয়ে বসার কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। তো আমি যখন গাড়িতে উঠলাম দেখলাম বাসটা পুরোপুরি ভরা না। যাত্রী ছিল বেশ কিছু, কিন্তু কয়েকটা সিট খালিও ছিল। আমি যে সিটটাতে বসে আমার পাশের সিটটাও খালি ছিল, কোনো যাত্রী ছিল না। গাড়িতে বসে কিছুক্ষণ পরে আমি বাইরের দিকে তাকাই। জানালায় পর্দা দেওয়া ছিল, পর্দাটা হালকা একটু সরিয়ে বাইরের দিকে তাকাই। বাইরের দিকে তাকানোর পরে, যেহেতু অনেকদিন পর সিলেটে যাচ্ছি, পাহাড়ি রাস্তা দিয়ে যাব, খুব আনন্দ ছিল মনের ভিতরে, খুব উৎসাহ ছিল। বেড়াতে যাচ্ছি, অনেক কিছু দেখবো, আবার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হবে, দুদিক থেকেই খুব আনন্দে ছিলাম। তো আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি আর জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি। এরকম বেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলাম। কতক্ষণ হবে খেয়াল নেই। হঠাৎ করে ঘাড় ঘোরাতেই দেখি আমার পাশের সিটে একজন লোক বসে আছে, লম্বা করে, বেশ লম্বা। যেহেতু আমি প্রায় 5 ফিট 6 ইঞ্চি, আমার থেকেও লম্বা। লোকটা হয়তো 6 ফিট হবে এরকম। লোকটা পরনে ছিল, মাথায় ছিল একটা সাদা পাগড়ি, আর পরনে ছিল সাদা একটা আলখেলা জুব্বা, একদম সাদা, অনেক সাদা। আর হাতে হাত মোজা পরা ছিল। মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখে মাস্ক পরা। তো আমি ভাবলাম হয়তো প্রচণ্ড শীত, সেজন্য হয়তো হাত মোজা পরে আছে, মুখে মাস্ক পরে আছে। বেশি একটা কিছু আমিও নিলাম না। আর আমিও জ্যাকেট পরেছিলাম, প্রচুর শীত ছিল, ঠান্ডা ছিল। ডিসেম্বরের দিকে অনেক ঠান্ডা থাকে এমনিতেই। তো আমি আমার মতো হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। তো ভাবলাম, এর মধ্যে আবার আমার বন্ধু আমাকে ফোন দেয়। ও ফোন দিয়ে জিজ্ঞেস করে বাস ছেড়েছে কিনা। তো আমি বললাম হ্যাঁ, বাস উঠেছে, বাস ছেড়ে দিচ্ছে। তো ফোনে কথা বলে ফোন রেখে দিয়া আমি আবার যথারীতি জানালার দিকে তাকিয়ে আছি, বাইরের দৃশ্য দেখছি। তো এরকম বেশ কিছুক্ষণ দেখার পরে আমার কিরকম যেন ঘুম পাচ্ছিল। 11টা, সাড়ে 11টা বেজে গেছে তখন, প্রায় 1-1.5 ঘন্টা যাত্রা করছি। তো আমার পাশের লোকটা বসেছিল একদম নিশ্চুপ, তার কোনো কথাবার্তা নাই, তার কোনো মুভমেন্ট নেই। তো গাড়ির সিটের সাথে সে হেলান দিয়ে মনে হচ্ছিল ঘুমাচ্ছে এরকম, কিন্তু তার
তার চোখ নড়ছে, এটা দেখছি, মুখ দেখছি না। আমি ভাবলাম থাক। আবার বাইরে গাড়ির ভিতরে খেয়াল করলাম সবাই নড়াচড়া করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ লাইট অফ করে দিয়েছে, কিন্তু ওই লোকটা যে পাশে আছে মনে হচ্ছে কেউ খেয়াল করছে না, এরকম। যাই হোক, আমি তেমন কিছু না ভেবে, আমার খুব ঘুম পাচ্ছিল, তাই হেডফোনটা খুলে আমিও শুয়ে বললাম, মানে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমও এসে গেছে, কতক্ষণ ঘুমিয়েছি ঠিক জানি না। হঠাৎ ঘুমের মধ্যে একটা জিনিস অনুভব করলাম, একটা ঠান্ডা কিছু আমাকে স্পর্শ করলো। স্পর্শটা পেয়ে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নিচের দিকে তাকিয়ে দেখি ওই লোকটা আমার হাতের উপরে হাত রাখছে, মানে ইশারায় আমাকে ডাকছে। তো আমি তার দিকে ফিরে তাকাই। ফিরে তাকানোর পর সে বলল যে এই জিনিসটা ধরো, মানে একটা কাগজ হাতে দিয়ে বললো এই জিনিসটা হাতে নাও, ধরো। তখন আমি সেটা হাতে নিয়ে বললাম কি এটা? তো তাকিয়ে দেখলাম এটা গাড়ির টিকিট। গাড়ির টিকিট। তো বললো এই গাড়ির টিকিটটা তুমি হাতে রাখো, আমি সামনে একটু নামবো। আমি বললাম তো আপনার টিকিট আমি কেন হাতে দিব? নাও তুমি রাখো হাতে। এই কথাই বললো, আর বেশি কিছু বললো না। তো এর মধ্যেই আবার বাস কন্ট্রাক্টর বলতেছে যে সামনে একটা হোটেল আছে, সেখানে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি নিব, আপনারা যদি কিছু খাওয়া দাওয়ার থাকে এখান থেকে খাওয়া দাওয়া করে নেন, এরপরে কিন্তু গাড়ি আর থামবে না। তো তখন মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম প্রায় 12টা 20 বাজে, 20-এর মতো এরকম। তো কিছুক্ষণের মধ্যে গিয়ে গাড়ি ওই রেস্টুরেন্টের সামনে গিয়ে থামলো। তো আমি কি করলাম, এদিক দিয়ে জানলা দিয়ে তাকালাম, তাকিয়ে একটু দেখি বাইরের দিকটা। জানলা দিয়ে তাকিয়েছি প্রায় 2-3 সেকেন্ড হবে, বা 4-5 সেকেন্ড এরকমই হবে। তাকিয়ে শুধু বাইরের দিকটা একটু দেখলাম, দেখেই আমি এদিকে ঘাড় ঘোরালাম, দেখি আমার পাশের লোকটা নেই। পাশের লোকটা নেই। তো আমি উঠে তাকিয়ে দেখি যে বাসটা এই মাত্র থামছে, বাসের যাত্রীরা কেউ উঠছে বা কেউ গেটের সামনে গিয়েছে, এখনো কেউ নামেই নাই। তো ওই লোকটা এর মধ্যে কোথায় চলে যাবে? তো আমি পুরো বাসটা এদিক সেদিক খুঁজে দেখছি, না কোথাও নেই। বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। হাতের টিকিটটা অমনি কিছু না ভেবে শার্টের পকেটে রাখলাম, রেখে আমিও উঠলাম, যাই বাইরে একটু হেঁটে আসি। বেশি কিছু না ভেবেই আমি গাড়ি থেকে বের হলাম। বের হয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটা কফি অর্ডার করলাম। তো একটা কফি খাচ্ছি আর চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছি যে ওই লোকটা কোথায়। যেহেতু সাদা আলখেল্লা পড়া, এটা দূর থেকেও দেখা যাবে, সবার মাঝখানে যদি হাঁটে বা ঘুরে বেড়ায় বা বসে কোথাও খায়। তো আমি তাকে কোথাও দেখলাম না। চতুর্দিকে তাকিয়ে দেখলাম কোথাও নেই। হোটেলটা খুব বেশি বড় ছিল না, ছোটখাটোই ছিল। তো আমার কফি শেষ করা যথারীতি বাসে 15 মিনিট বিরতি দিয়েছিল, তাড়াতাড়ি করে শেষ করে আবার গাড়ির দিকে চলে আসলাম। গাড়ির দিকে চলে দেখি সবাই উঠে গেছে, আমিও এসে আমার সিটে বসলাম, কিন্তু ওই লোকটা আর উঠছে না। লোকটা উঠছে না, এর মধ্যে ড্রাইভার সবাইকে ডাকছে। কন্ডাক্টর দেখলো আশেপাশে সব যাত্রী উঠছে কিনা, ওইটা কন্ডাক্টর গেট লাগাই দিল এমনকি গাড়িও ছেড়ে দিল। আমি ভাবছি লোকটা কোথায়, লোকটা তো এখনো উঠলো না। এরপর গাড়ি ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে প্রায় বেরিয়ে গেছে। তখন আমি কন্ডাক্টর ডাক দিয়ে বললাম, ভাইয়া একজন লোক তো এখনো উঠে নাই। বললো না ভাইয়া, সব লোক তো উঠছে। কয় না, আমার পাশের সিটে যেখানে একটা লোক বসেছিল সে তো এখন উঠে নাই। কি বলেন ভাইয়া? না, সব লোক উঠছে। আমি বললাম না, আপনি দেখেন, খেয়াল করেন, একজন লোক ছিল এখানে বসে, সাদা পাঞ্জাবি পরা। পরে সে তার যে সিটের যে লিস্টটা ছিল কন্ডাক্টরের কাছে, সেই সিটের লিস্টটা সে খুঁজে বলে, ভাইয়া এই সিটের তো কোনো লোকই নাই, কোনো টিকিটই কাটা হয় নাই, এই যে দেখেন লিস্টে দেখা যাচ্ছে। আমি তো যথারীতি হক চুকিয়ে গেলাম। কি বলেন? আমি এই মাত্র কিছুক্ষণ আগেই তো সে এখানে বসেছিল, এমনকি আমার পাশেই ছিল, আপনি খেয়াল করেন নাই? তখন লোকটা বলছে, ভাইয়া আপনি হয়তো চোখে ধান্দা দেখছেন। এই কথা বলে কন্ডাক্টর পিছনে দিয়ে চলে গেল। আমি ভাবলাম ধান্দা দেখছি আমি, সেটা কিভাবে হয়? তখনই আমার মনে পড়লো লোকটা তো আমাকে একটা টিকিট দিছিল, এটা তো ধান্দা হতে পারে না। তখন আমি আমার শার্টের পকেট থেকে টিকিটটা বের করে তো আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায় আমি টিকিটটার দিকে ধরতেই আমি আরো হতবাক হয়ে যাই। টিকিটটার ভিতরে আমার নাম লেখা, মানে আমি যেই টিকিটটা কাটছিলাম বাস স্টেশনে, সেই টিকিটটাই আমার মনে হলো। তখন আমি বললাম, আমার টিকিট এইখানে, উনি আমার হাতে দিল, তা আমার টিকিট কোথায়? তখন আমি আমার পিছনের পকেটে হাত দিয়ে দেখি রুমালটা আছে, কিন্তু টিকিটটা নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, ব্যাগের ভিতরে দেখলাম, সামনে পিছিয়ে সব পকেট দেখলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু টিকিটটা নেই। তখন দেখলাম যে এই টিকিটটাই, যে আমার সিট, আবার আমার সিট নাম্বারের দিকে তাকালাম, দেখলাম যে সিটের নাম্বারটাও ঠিক এই টিকিটের ভিতরে যেটা আছে সেটাই। তো আমি হতভাগ হয়ে গেলাম, চুপ করে বসেছিলাম, কিছু আর ভাবছিলাম না যে কি হচ্ছে আমার সাথে। লোকটাই বা কে ছিল, আমার টিকিট কোথায় গেল, আর আমাকে টিকিটই বা কেন দিয়ে গেল?
ও একটা কথা বলতে ভুলে গেছি, লোকটা যখন আমাকে টিকিটটা দিল তখন সে আমাকে আরেকটা কথা বলেছিল। সে বলেছিল যে নিজের জিনিসগুলো একটু নিজে গুছিয়ে রাখতে হয়, ঠিকভাবে গুছিয়ে রেখো। তখন আমি ভাবলাম উনি আমাকে এই কথা কেন বলছে। তখন আমার পায়ের কাছে অনুভব করলাম আমার মাথার টুপিটা পড়ে গেছে। মানে আমি যখন বাসে উঠছিলাম তখন আমার মাথায় ক্যাপ ছিল, তো আমি ঘুমানোর সময় ক্যাপটা খুলে ঘুমাইছিলাম, হয়তো হাতের থেকে ক্যাপটা নিচে পড়ে গেছে, এই জন্যই হয়তো উনি এই কথাটা বলছে। আমি ক্যাপটা উঠিয়ে আবার হাতে রাখি, কিন্তু উনি টিকিটের জন্য এই কথা বলেছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এভাবে 7-5 ভাবতে ভাবতে চুপ করে বসে রইলাম অনেকক্ষণ বসে থাকার পর প্রায় 1:30টার দিকে মানে আমি হবিগঞ্জে পৌঁছালাম। তখন আমি কন্ডাক্টরকে বলে রাখলাম যে ভাই আমাকে 2 পুল যেই জায়গাটা ওইখানে নামিয়ে দেবেন। আমার বন্ধু আমাকে ফোনে বলে দিয়েছিল যে 2 পুলে নামবা, ওখানে আমি তোমাকে এসে রিসিভ করবো, নিয়ে যাবো বাসায়। রাত প্রায় 1:30টার একটু বেশি হবে। তখন কন্ডাক্টর আমাকে ডাক দিল, ভাইয়া আপনি জায়গা চলে এসেছে, আপনি নামবেন না? পরে বললাম হ্যাঁ ভাই আমি নামবো। তো আমি এগিয়ে গেলাম, আমাকে প্রায় 2 পুলের ওইখানে নামাই দিল। রাত্রি প্রায় 1:30 প্রায় 1:40 বাজে আমি ঘুরে দেখেছি। তো আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো দোকানপাট খোলা নাই, দোকানপাট ছিল রাস্তার 2 সাইডে, লাইট জ্বলছে। তো যেখানে নামিয়ে দিল সেখানে আমার পিছনে একটা দোকান ছিল, দোকানের সামনে একটা বেঞ্চ পাতা ছিল। আমি বেঞ্চটার উপরে বসলাম, বেঞ্চটার উপরে বসে মোবাইল টিপছি, মানে আমার বন্ধুকে ফোন করবো, ও এখনো কেন আসছে না। ফোন দিতে ওর মানে ফোনের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। ফোনের 2টা সিম, একটা সিমও নেটওয়ার্ক নাই, মানে ইমার্জেন্সি কল লেখা ওঠা, কল ঢুকছে না। তো আমি আরও বিপদে পড়ে গেলাম যে আমি আসছি ও কীভাবে জানবে, বা ও তো আমাকে ফোন দিতে পারছে না যে আমি কখন আসছি বা এসে অপেক্ষা করছি। এই ভাবতে ভাবতে বসে রয়েছি আর ট্রাই করছি, বারবার ট্রাই করতে করতে হঠাৎ করে আমি পাশে তাকিয়ে দেখি আমার পাশে একজন লোক বসে আছে, মানে আমারই পাশে, একটু দূর, 1 হাতের মতো একটু দূর হবে, বেঞ্চের উপরে এসে বসে আছে। সেই লোকটাও ওই যে বাসের লোকটাও একই রকমই, মাথায় একটা পাগড়ি পরা, গায়ে সাদা একটা পাঞ্জাবি পরা আছে, অনেক লম্বা পাঞ্জাবি, একদম পা পর্যন্ত ঢাকা, কিন্তু মুখে মাস্ক নেই, মুখটা খোলা। তখন আমি তার দিকে তাকাতেই বললো, বাবা তুমি এত রাতে এখানে কি করছো? তখন আমি বললাম যে আঙ্কেল আপনি এখানে কি করছেন? তো বলছে তুমি এখানে কি করছো সেটা বললো। বললাম যে আঙ্কেল আমি তো আমার বন্ধুর কাছে বেড়াতে আসছি, ঘুরতে আসছি, তো আমাকে বাস থেকে এইমাত্র এখানে নামলাম, নেমে বসছি। তোমার বন্ধু কোথায়? বলো ও তো আসবে বলেছিল আমাকে রিসিভ করতে, এখনো তো আসে নাই, আর আমার ফোন দিয়ে কল দিব ইমার্জেন্সি কল লেখা উঠে আছে, কল যাচ্ছে না। আচ্ছা আপনার কাছে কোনো ফোন আছে, আমাকে একটু দিবেন, ওকে কল দেব। তো বললো আচ্ছা বাবা ফোন দিতে হবে না, চলো আমি তোমাকে এগিয়ে দিই। তাই আমি বললাম যে আপনি এগিয়ে দেবেন, আপনি বলতে বলতেই লোকটা উঠিয়ে দাঁড়িয়ে পড়লো এবং হাঁটতে শুরু করলো। তো আমি তেমন কিছু না বলেই তার পিছে পিছে কেমন যেন আমিও হাঁটতে শুরু করলাম। তো তিনি আমার থেকে প্রায় 2-1 কদম আগে, আমি তার 2-1 কদম পিছে। তো আমি তার পিছে পিছে হাঁটছি আর ভাবছি, বাসে যেই লোকটাকে দেখলাম সেও সাদা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা, আবার এই লোকটাও সাদা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা, আমার তো কিছু হচ্ছে না। তো তখন এরকম ভাবতে ভাবতে লোকটা বলছে যে বাবা এইখানকার রাস্তা তো ভালো না, এখানে রাত বিরেতে একা তো চলাফেরা করা ঠিক না, তুমি তো নতুন জায়গায় আসছো, তোমার বন্ধুর তো এখানে তোমার আগে আসা উচিত ছিল তোমাকে রিসিভ করার জন্য। তো আমি বলতেছি যে আঙ্কেল কথা তো ঠিকই, এখন কি করব, ওর তো ফোনও ঢুকছে না, আমি তোর বাসাও চিনি না। তুমি বলছো আচ্ছা ঠিক আছে তুমি চলো আমার সাথে, আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিই। হ্যাঁ, তো আমার তখন এটা খেয়াল হচ্ছে না যে উনি আমাকে কিভাবে আমার বন্ধুর বাসা পর্যন্ত পৌঁছে দেবে। আর তাছাড়া আমি তো ওনাকে আমার বন্ধুর নামটাও বলিনি, কিন্তু ওই মুহূর্তে আমার এই জিনিসটা খেয়াল ছিল না। আমি তার সাথে হাঁটছি, হেঁটে চলছি, তিনি আমার সাথে তিনি আমার থেকে 2-1 কদম আগে, আমি তার পিছে পিছে হাঁটছি। তো এই ভাবতে 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 বলছি, মানে আমি নিজে নিজে ভাবছি আর ফোনটা হাতে, আর বারবার ট্রাই করছি ওকে কল দেওয়ার জন্য। তো উনি এক মনে হেঁটে চলেছে, একটা কথাবার্তা বলছে না, আর নিচের দিকে হেঁটে হেঁটে চলছে। তো হঠাৎ আমার খেয়াল হলো যে মানুষটা তো হেঁটে যায়, অন্য কোনো কিছু বা অ্যাবনর্মাল যদি কিছু হয় তো তাদের পা তো মাটি থেকে উপরে হয়, এগুলো তো মনে করেন যে নর্মালি হাঁটে না মানুষের মতো। তো আমি আস্তে আস্তে নিচের দিকে তার পায়ের দিকে তাকাই, কিন্তু আমি খেয়াল করি তার পাঞ্জাবিটা এত লম্বা ছিল, জুব্বাটা এত লম্বা ছিল, মানে প্রায় মাটি তার সাথে লেগে লেগে যাচ্ছে, ছেঁচড়ে যাচ্ছে। তো সেরকম বেশি কিছু আর দেখলাম না, তার দিকে হাঁটছি। একসময় হাঁটতে হাঁটতে আমি তার পাশাপাশি এসে গেলাম, দুজন পাশাপাশি হাঁটছি। তখন আমি তার মুখের দিকে তাকালাম, মুখের দিকে তাকিয়ে দেখি সে অনেক সুন্দর একটা মানুষ, অনেক সুন্দর,
চেহারাটা অনেক সুন্দর, ফর্সা খুব। স্বভাবত মানুষ এত ফর্সা হয় না, কিন্তু তিনি অনেক ফর্সা ছিল, আর মুখে একটা মিষ্টি হাসি। তো এরকম ভাবতে ভাবতেই তো আমি আস্তে আস্তে তার মুখের দিক থেকে নিচের দিকে তাকাতে হঠাৎ করে আমার চোখটা তার হাতির দিকে গিয়ে আটকে পড়ে। হাতির দিকে আটকে যেয়ে তখন আমি অবাক হয়ে যাই। আমি ভাবলাম যে গাড়িতে যেই লোকটাকে দেখেছিলাম সে কিন্তু হাত মোজা পরা ছিল। আমি বলেছিলাম কালো রঙের হাত মোজা পরা ছিল। আমি খেয়াল করলাম যে এই লোকটাও ঠিক একই রঙের কালো রঙের হাত মোজা পরে আছে। তার কিন্তু হাত মোজাটা খোলা ছিল না, কিন্তু মুখটা খোলা ছিল। তখন আমি মনে মনে ভাবছিলাম যে ওনার হাত মোজা পরা, তাহলে কি ওই ব্যক্তিটা কি সেই ব্যক্তি ইনি নাকি? হ্যাঁ, তখন এই কথাটা ভাবতে ভাবতে আমার ভিতরে খুব একটা ভয় লেগে যাচ্ছে। তখন লোকটা নিজে থেকেই বলছে যে বাবা, তুমি কি ভয় পাচ্ছ কোনো বিষয় নিয়ে? ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। আসলে তোমরা তো ইয়ং বয়সের ছেলে পেলে, তোমরা তো কি করতে কি করো কোনো কিছু বুঝে শুনে চলো না, যে রাত বিরেতে এখানে চলে এসেছো, জায়গাটা সম্পর্কে কোনো কিছু ঠিকভাবে জানলেও না, একা একা চলে আসলে। যাই হোক, শোনো, এরপরে থেকে খুব একা একা কখনো বের হবে না, বা দূরে কোথাও গেলে কাউকে সাথে নিয়ে নেবে, নয়তো যার কাছে যাবে তাকে আগে ভাগে জানিয়ে দেবে, সেজন্য তোমার জন্য অপেক্ষা করে এসে। এই কথা বললাম ঠিক আছে আঙ্কেল, অপেক্ষা আগে থেকে এরপরে থেকে আমি সাবধান থাকবো এই বিষয়ে। এই কথা বলছি, এই কথা বলতে বলতেই দেখা যাচ্ছে আমি তার থেকে 2-1 কদম সামনে চলে এসেছি, তিনি আমার থেকে একটু পিছনে গেল। তিনি আমার থেকে 1 কদম পিছিয়ে হাঁটছে, আমি একটু সামনে চলে এসেছি, কিন্তু দুজনেই হাঁটছি। কয়েক কদম হাঁটার পরেই তখন রাস্তার দোনো সাইডে দোকান, এক রাস্তা ধরেই আমরা হাঁটছি, কিন্তু কতক্ষণ হাঁটছিলাম ঠিক আমার খেয়াল নেই, তবে বেশ কিছুক্ষণ হেঁটেছি। এরপরে হঠাৎ করে সামনে হালকা আলোতে দেখছি একটা সাইকেল আসছে। একটা সাইকেল আসছে তো বোঝা যাচ্ছে না, একটা সাইকেল আসছে এটা বোঝা যাচ্ছে। সাইকেলটা যখনই কাছাকাছি আসছে তখন আমি খেয়াল করলাম আমার বন্ধু আসছে, আমার বন্ধু সোহাগ আসছে। ওর সাথে আরেকজন ছেলে আছে সাইকেলের পিছনে। ও আসছে, আস্তে আস্তে হঠাৎ করে আমার কাছে আসে। তখন আমার বলতেছে যে শ্রাবণ তুমি? তখন আমার বলছে সোহাগ তুমি আসছো? এই কথাটা বলতেই সোহাগ সাইকেল থেকে নামলো, ওই ছেলেটাও নামলো, ওর সাথে যেটা আসছে। নামতে নামতে আমি ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাই, দেখি আমার সাথে সেই লোকটা নেই। আমি হতবাক হয়ে গেলাম। এক রাস্তা ধরে আসছি রাসেল ভাই, আমি যদি ওই লোকটা যদি কোথাও যায় তাহলে তাকে হয়তো পিছন দিকে যেতে হবে। পিছন দিকে তাকিয়ে তো আমি তাকে আর দেখছি না। এমনকি সাইডে কোনো রাস্তাও নেই যে পাশে কোনো রাস্তা দিয়ে আবার নিয়ে অন্য কোথাও চলে যাবে, তাও না, মনে হয় যে হাওয়ায় মিলিয়ে গেল। তখন আমাকে সোহাগ বলছে পিছনে কি দেখছো, আর তুমি এইখানে কিভাবে আসলা? তোমার তো 2 পুলিশ স্টেশন ওইখানে থাকার কথা। তখন আমি বলতেছি যে এই লোকটা কোথায় গেল? তখন আমার বলছে যে কোন লোক? তখন সাথে যে কলিগটা ছিল সে বললো আচ্ছা এখানে এত কথা না বলিয়ে চলো বাসায় যাই। তো আমি ওর সাথে সাইকেল নিয়ে রীতিমতো ওরা হাঁটতে শুরু করলো। এই কিছুক্ষণ মাত্র 5 থেকে 3 মিনিট হয়তো হাঁটছি। হাঁটার পরে দেখি সামনে ওর বাসা, বললেই তোমার বাসা, চলে আসছি। এরপর বাসায় গেলাম। বাসায় পৌঁছে দেখি 2:15 বাজে, 16 বাজে এরকম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ওরা খাবার নিয়ে এসলো, আমার জন্য খাবার রেডি করে রেখেছিল। ও মেসে থাকতো কিন্তু আমার জন্য রেখে দিয়েছিল খাবার আগে থেকেই। তো নিয়ে আসলো, আসার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তখন বসলাম। তখন সোহাগ আমাকে বলতেছে শ্রাবণ তোমার ফোনে কি হয়েছিল? তোমাকে ফোন করলাম, তোমার ফোনে ফোন ঢুকছে না। তখন আমি বলতেছি আচ্ছা আমিও তো তোমাকে ফোন করতেছিলাম, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক নাই, ইমার্জেন্সি উঠে রাখছে। তখন বলতেছে আচ্ছা এখন দেখো তো। আশ্চর্য, তখন আমি তাকিয়ে দেখি ফোনে ফুল নেটওয়ার্ক। এখানে তো এয়ারটেল সিম ছিল আমার, ওইখানে তো এয়ারটেল সিমের টাওয়ার আছে, ফুল নেটওয়ার্ক, কিন্তু তোমার ফোন তাহলে ইমার্জেন্সি কেন দেখাইছে? হ্যাঁ বললাম আমি জানি না। তাহলে তুমি এতটা পথ কিভাবে আসলো? আমি বললাম কতটা পথ আসছি? বললো যে তুমি যেখানে বাসে নামছো সেখান থেকে আমার বাসা পর্যন্ত আসতে যদি হাইটে আসতে যাও প্রায় 40 মিনিট সময় লাগবে, 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এই জন্য আমি সাইকেল নিয়ে বের হচ্ছিলাম, কারণ আমি তো ভাবছি তোমার গাড়ি আসতে আসতে 2টা বাজবে, তুমি আসলে আমাকে ফোন দিবা, বা আমি 1:30টার দিকে বেরিয়ে যাব, এরকম বেরিয়ে পড়বো, তুমি 2টা বাজে এসে নামবা। কিন্তু আমি বললাম যে আমার গাড়ি তো প্রায় 1:30টায় চলে আসছে, আর এসে আমি তোমাকে ফোন দেওয়ার চেষ্টা করছি কিন্তু তোমার ফোন ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম, তুমি কিভাবে আসলে এতটা পথ, আর তুমি এই রাস্তা চিনলে কিভাবে? তখন আমি বললাম দেখো রাস্তায় তো আমার সাথে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? তো তখন আমি ওকে সব কিছু খুলে বললাম যেটা আমার সাথে হয়েছে। তো বললাম এখানে আসার পরেও এরকম একজন লোক দেখলাম, মুরব্বী মধ্যবয়স্ক একটা লোক,
তিনি আমাকে বললেন যে ঠিক আছে চলো তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। বললো আচ্ছা মুরব্বী, অনেক মুরব্বীর সাথে তো আমার চেনা জানা আছে এখানে, হ্যাঁ এখানে যেহেতু অনেকদিন যাবত থাকে আছে, কোন মুরব্বী, তার নামটা কি, আমাকে সে চেনে? তখন আমার মাথায় আসলো আচ্ছা যে সোহাগ সে আমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিল ঠিক আছে, কিন্তু আমি তো তাকে তোমার নামটা পর্যন্ত বলিনি, সে তোমার বাসা পর্যন্ত কিভাবে আমাকে পৌঁছে দেবে? এটা শুনে সবাই অবাক। তখন বলছে আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দাও, যা হয়েছে হয়েছে, তোমার কিছু হয় না, আল্লাহর রহমতে তুমি সহি সালামত এই পর্যন্ত আসছো, এটাই অনেক বড় কথা। তো তখন সেদিনকার মতো আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে পরের দিন সকালে উঠে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করার পর সেই টিকিটটা বের করে ওদেরকে দেখাই, দেখো এই টিকিটটা এরকম। তো ওরা বলে যাই হোক, যে আল্লাহর রহমত ছিল, সেটা হয়তো কোনো ভালো কিছু ছিল, তোমার কোনো বিপদ হতে পারে ভেবে যে তোমাকে সে প্রোটেক্ট করেছে। তো রাসেল ভাই এই জিনিসটা আমার সাথে ঘটেছিল, যে আমি আজও পর্যন্ত এর ব্যাখ্যা পাচ্ছি না যে জিনিসটা ছিল তো কি ছিল, আর আমাকে কেন সে প্রোটেক্ট করলো, সে মানে কি চাচ্ছিল, বা আমার কি কোনো বিপদ ছিল নাকি যার জন্য তিনি এসে আমাকে প্রোটেক্ট করেছেন। যে এটাই ছিল আমার ঘটনা। আমার নাম মোহাম্মদ শ্রাবণ খান। রিসেন্টলি মানে 2018 সালেই আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি শেয়ার করলাম। ভূত এফএম এই প্রথম আমার ঘটনা। ভালো থাকবেন। আমি ভূত এফএম অনেক বড় একটা ফ্যান। আমি এখনও ভূত এফএম শুনি, মানে লাইভ শুনতে পারি না কিন্তু ডাউনলোড করে শুনি। সব এপিসোডগুলোই শোনা হয়েছে প্রায়, মাঝে মধ্যে বাদ পড়ে যায় কিন্তু ডাউনলোড করে শুনে নেই। দোয়া করবেন। আমার কাছে আরও অনেক ঘটনা আছে আমার ফ্যামিলিকে নিয়ে, আমার পরিবার নিয়ে। যদি আমার এই ঘটনা সিলেক্টেড হয় তো আমি ইনশাল্লাহ আরও ঘটনা পাঠাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with Russell। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। এখন 11:36, একটু পরে 37 হয়ে যাবে। 3 মিনিট আগে বলতে গিয়ে আজকে শোটা শেষ করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। কথা হবে আবার আগামী শুক্রবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।